হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাবতী সিরিজের কলাবতীদের ডায়েট চার্ট নিয়ে। গল্পটি শুনতে চেয়েছিলেন সহেলি চ্যাটার্জি। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, মতি নন্দীর লেখা কলাবতীদের ডায়েট চার্ট। পেটই হচ্ছে স্বাস্থ্যের মূল ঘাঁটি। কলাবতী রাতে খাওয়ার টেবিলে এলো বড় একটা খাম হাতে। দাদু তখন রুটির গোছা থেকে বেছে ফোসকা পড়া চারখানা রুটি প্লেটে তুলে নেওয়ায় ব্যস্ত। রাতে চারখানা রুটি নিজের জন্য বরাদ্দ করেছেন 70 বছরে পা দেওয়ার দিন থেকে। 4 বছর আগেও তিনি 16খানি রুটি খেতেন, যে জন্য 8 কেজি আটা দরকার হতো। আটা থেকে ভুসি বাদ দেওয়ার তিনি ঘোরতর বিরোধী। ভুসিতে প্রচুর নাকি পুষ্টি আছে। বয়োবৃদ্ধি এবং খাটুনি হ্রাস, ওই দুয়ের সঙ্গে মানিয়ে পাকযন্ত্রকে ব্যবহার করলে শরীর অবাঞ্ছিত আচরণে মন দেয় না, আয়ুও বাড়ে। এই রকম একটা ধারণা রাজশেখর সিংহ চিরকালই পোষণ করে আসছেন। আর সেই জন্যই পুত্র সত্যশেখর এবং নাতনি কলাবতীর খাদ্যের পরিমাণ কতটা হবে সেটা তিনি ঠিক করে দিয়েছেন। দুজনের জন্য কতটা ক্যালোরি শরীরে দিলে কর্মক্ষমতা সতেজ থাকবে এবং চর্বি জমবে না, সেসব তিনি নানান বইপত্র পড়ে এবং নামকরা এক খাদ্য বিশারদের সঙ্গে পরামর্শ করে খাদ্য বিশারদকে 64 টাকা ফি দিয়েছিলেন, ঠিক করে দিয়েছেন। এজন্য তিনি ছেলে ও নাতনিকে জেরাও করেছিলেন, যেমন রাজশেখর। শুধু সারাদিনে তুমি কতক্ষণ চেয়ারে বসে কাটাও, কতটা পথ চলাফেরা করো, আর কতক্ষণ বিছানায় শুয়ে কাটাও? সত্যশেখর হক চকিয়ে তারপর আমতা আমতা করতেই রাজশেখর ধমক দিয়ে ওঠেন। অত মাথা চুলকোবার কি আছে? আর কড়িকাঠ গুনারই বা দরকার কি? আমি বলে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে তুমি 10 ঘন্টা ঘুমো, 2 ঘন্টা মোটরে আর চেম্বারে মক্কেলদের সঙ্গে চেয়ারে বসে, দুবেলায় মোট 6 ঘন্টা। আর হাইকোর্টে বসে কাটাও 6 ঘন্টা। এছাড়া হাঁটা চলার বা দাঁড়িয়ে থাকার জন্য তোমার সারাদিনের সময় যায় 1 ঘন্টা। কেমন, ঠিক বলেছি? সত্যশেখর অসহায়ভাবে ভাইজি কলাবতীর দিকে তাকিয়ে বলল, কালু, আমি কি 10 ঘন্টা ঘুমোই? কলাবতী গম্ভীর মুখে গলা খাকারি দিয়ে বলল, দাদুর হিসেবে একটু ভুল হয়ে গেছে। 24 ঘন্টায় শোয়া বসা চলার যে হিসেব তুমি দিলে সেটা যোগ করলে হয় 25 ঘন্টা। হ্যাঁ, 25? বেশ, তাহলে চেম্বার থেকে 1 ঘন্টা কমিয়ে দিচ্ছি। আমি তো রোজই ঘুমোতে চাই 11টায়, আর মুরারির কাছ থেকে খবরের কাগজ নিই ভোর 6টায়। বারান্দায় চা খেতে খেতে রোজই তো দেখি তুমি আর কালু জগ করতে করতে ফিরছো। 7 ঘন্টার বেশি আমি ঘুমোই না। রাজশেখর টেবিলে রাখা কাগজে কি যেন লিখে নিলেন, তারপর গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আলু কাবলি আর ফুচকা এখনো তুমি খাও, ঠিক কিনা? ঘুগনি? তাও নিশ্চয়ই। ব্যাস ব্যাস, তর্ক করতে যেও না। গত বুধবার মুরারিকে দিয়ে কি কিনে আনিয়ে চেম্বারে বসে গপ গপ করে খেয়েছিলে তা কি আমি জানি না? সত্যশেখর প্রবলভাবে প্রতিবাদ জানাতে যাচ্ছিল, কিন্তু বাবার কঠিন দৃষ্টি তাকে ম্রিয়মাণ করে দিল, কেননা রাজশেখর একটুও মিথ্যে বলেননি। উহ, এইসব বদভ্যাস এখনো ছাড়তে পারলে না। আজে বাজে রেস্তোরাঁয় নিশ্চয়ই চপ কাটলেট গেল। সত্যশেখর টেবিলের দিকে চোখ নামিয়ে চুপ। 45 বছর বয়স তো হয়ে গেছে, এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দাও। খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড করো। ব্যায়াম ট্যায়াম তো জীবনে করনি। সেদিনকে যেন বললো বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে তুমি নাকি শর্মার দোকানে ঢুকেছিলে। মাত্র 250 গ্রাম রাবড়ি। মাত্র হলো? উফ, ওই 250 গ্রাম হজম করতে কম পক্ষে 2.5 মাইল দৌড়ানো দরকার। আমার ওজন লাস্ট 10 ইয়ার্সে একই আছে, 70 কেজি। প্রায় বিদ্রোহ করার ভঙ্গিতে সত্যশেখর বলল, গুড, ভেরি গুড।
রাজশেখর কাগজে আরো কিছু লিখে নিয়ে বললেন, ডায়েট চার্ট করে দেবো, তাই ফলো করবে এবার থেকে। এরপর তিনি কলাবতীকে প্রশ্ন শুরু করেন। রাত 12টা-1টা পর্যন্ত রোজ ঘরে আলো জ্বলে, তার মানে গল্পের বই। সকালে মাইল 3 দৌড়, টায়ার্ড অবস্থায় পড়ার টেবিলে মিনিট 15, স্কুলে ঘন্টা 6-7, বিকেলে জলে সাঁতারের নাম করে ঘন্টা খানেক কাটানো, কিংবা জুডো না ক্যারাটে কি যেন বলে তাই শেখা। তারপর মাস্টার মশাইয়ের সামনে ঘন্টা 2 বসে ঢুলুনি। এছাড়া কলাবতী আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত তুলে ব্যাস ব্যাস বলে উঠতেই সত্যশেখর গম্ভীর মুখে বলল, কালুর জন্য ডায়েট চার্ট দরকার। রাজশেখর দুজনের মুখের দিকে তাকিয়ে নিয়ে মুচকি হেসে বলেন, 3 জনের জন্যই চার্ট হবে। খাওয়া একটা গুরুতর ব্যাপার। ঠিক মতো ঠিক সময়ে ঠিক পরিমাণ না হলে শরীরের জোর কমে যায়, রোগ জন্মায়। তাছাড়া রান্নার মতো ভোজনও একটা শিল্পকলা, দেখার মতো একটা জিনিস। যখন তখন হাবি জাবি এটা ওটা গেলা ফেলে ছড়িয়ে পাত্রকে নোংরা করা, আগেরটা পরে পরেরটা আগে খাওয়া, আঙুলগুলোকে সাজিয়ে বাটি থেকে খাবার তোলা, থালায় মাখা, মেপে হাঁ করা, গ্রাস মুখে দেওয়া, তারপর চিবোনো। আহ, দেখার মতো এইসব ব্যাপার। এই জন্যই তো লোকে নেমন্তন্ন করে খাওয়ায়। রাজশেখর যতক্ষণ কথা বলে যাচ্ছিলেন, সত্যশেখর আর কলাবতী তার মধ্যে চোখাচোখি করে মুচকি হেসেছিল। স্ত্রী মারা যাবার পর থেকে প্রায়ই উনি নানান বাতিকের মধ্যে ঢুকে পড়েন, আর হাতের কাছে যাদেরই পান নাজেহাল করে ছাড়েন। কলাবতীর মায়ের অকাল মৃত্যু এবং কলাবতীর বাবা দিব্যশেখর সন্ন্যাস নিয়ে বাড়ি থেকে চলে যাওয়া তাকে যথেষ্ট আঘাত দিয়েছিল। এরপর তিনি নাতনিকে আশ্রয় করে নিজের জন্য আলাদা একটা জগৎ বানিয়ে ক্রমশই ছেলে মানুষ হয়ে যেতে থাকেন। বাবার বেদনা আর নিঃসঙ্গতা বুঝে সত্যশেখর তালে তাল দিয়ে প্রশ্রয় দিয়ে যায়। বিরাট বাড়িতে ছেলে আর নাতনি ছাড়া ঝি চাকর বামন নিয়েই তাকে দিন কাটাতে হয়। তিনি যে এককালের দোর্দণ্ড আটঘরার জমিদারের বংশধর, এটা কখনো ভোলেন না, এবং তার রাশভারিত্ব ও আভিজাত্য থেকে কখনো টলেন না। রাজশেখর ও কলাবতী নিজেদের মধ্যে মুচকি হাসার 3 দিন পরেই ডায়েট চার্ট অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। সকালে খবরের কাগজে চোখ রেখে সত্যশেখর হাত বাড়িয়ে মুরারির কাছ থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিয়েই চেয়ার থেকে তড়াক করে উঠে দাঁড়ায়। থানকুনি পাতার রস। মুরারি শান্ত সাদামাটা মুখে বা কণ্ঠস্বরে কোনো রকমে বিকার ফুটল না ছোটদার লাফ দিয়ে দাঁড়ানো বা ওয়াক ওয়াক করতে দেখে। মুরারি এ বাড়িতে আছে 38 বছর, ব্যাপার স্যাপার বোঝে। রাস্কেল, এই কি চা? না, এটা চা নয়। চা আসবে কাঁচা হলুদ, নিম পাতা, ভিজে ছোলা, আদার পর। অবশ্যই কর্তাবাবু যদি মনে করেন। মনে করেন মানে? এসব খেয়ে তোমার কেমন লাগলো, কেমন ব্যবহার করলে, সেসব আমার কাছ থেকে শুনে তারপর ঠিক করবেন চা না দুধ না কালমেঘের রস কোনটা দেওয়া হবে। সত্যশেখরের চোখে জল এসে গেল। মুরারির দুটো হাত চেপে ধরে শুধু বলল, আমাকে বাঁচা। কলাবতীর হাতে থানকুনির রসের কাপ তুলে দিয়ে মুরারি পিরামিডে স্পিংসের মতো মুখ করে দাঁড়িয়ে থাকে। গন্ধটা বার দুয়েক শুকে রসে আঙুল ডুবিয়ে কলাবতী জিভে ঠেকায়। টেস্টটা খুব খারাপ নয়। মুরারিদা, এই বস্তুটি কাকা খেয়েছে? অর্ধেক। কলাবতী এক ঢোকে রসটা খেয়ে নিল। দাদু খেয়েছে সবার আগে। কাঁচা হলুদ, নিম পাতা, ছোলা, আদা পর্ব শেষ হওয়ার পর রাজশেখর দুজনকে ডেকে পাঠালেন এবং হর্ষোৎফুল্ল কণ্ঠে বললেন, স্প্লেন্ডিড! ভাবতেই পারিনি তোরা এত সিরিয়াস হবি হেলথ সম্পর্কে। এই তো চাই, একটা ডায়েট চার্ট করছি। সকাল থেকে রাতের খাওয়া চার্ট অনুযায়ী চলবে। কম খাবি, কিন্তু আসল জিনিসটা খাবি। এই যে চা খাওয়া, এতে কি লাভ? বরং বেলের পানা খাও। পানা?
বাবা, 7টায় আমার মক্কেল আসার কথা আছে। আজ আর্লি আওয়ারেই হিয়ারিং হবে, তাই। তাহলে যাও, মুরারি চেম্বারে ফল আর দুধ দিয়ে আসবে ক্ষণ। চা দেবে না? চা শব্দটা রাজশেখর যেন এই প্রথম শুনলেন। এমনভাবে 10 সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, কালমেঘের রস খুব উপকারী, চায়ের পর ওটা খেলে হজমে খুব সাহায্য করে। না না, চায়ে আমার খুব একটা আসক্তি নেই। বলতে বলতে সত্যশেখর প্রায় দৌড়ে গেল। কালমেঘ দারুণ লাগে আমার। কলাবতী এমনভাবে জিভে আওয়াজ করলো যেন সর্ষে দিয়ে কাঁচা আমবাটা নাকের সামনে ধরা হয়েছে। রাজশেখরের দুটি চোখ ঝকঝক করে উঠল। 6 ফুটের দশাশই কাঠামোটা টান টান করে পেটে আলতো কয়েকটা চাপড় মেরে বললেন, পেটই হচ্ছে স্বাস্থ্যের মূল ঘাঁটি। এটাকে জোরালো রাখতে হলে একটা রেজিমেন্টকে যেরকম ডিসিপ্লিন হতে হয় সেই রকম হতে হবে খাওয়ায়। কালমেঘ, চিরতা, ব্রাহ্মী শাক, ত্রিফলা এসব হচ্ছে বাংলার নিজস্ব জিনিস। ছেলেবেলায় মা খাওয়াতেন। দেখ আজও কেমন শরীরটা রয়েছে। সতুটা দিন দিন পেটুক হয়ে যাচ্ছে। শুনেছি কাঁচা গোল্লা খেতে নাকি মজলান্দপুর গেছিল। সত্যশেখর সত্যি গেছিল এবং কলাবতীর জন্য প্রায় 8 কিলো কাঁচাগোল্লা এনে দিয়েছিল। আর কলাবতীর কাছ থেকে ভাগ পেয়েছিল মুরারি। কিন্তু এ খবর তো দাদুর অজানা থাকারই কথা, তাই সে মনে মনে সাবধান হয়ে গেল। সত্যি কাঁচাগোল্লা খুব বাজে জিনিস, লাখ টাকা দিলেও আমি খাবো না। দাদুকে এই প্রতিশ্রুতি দিয়ে কলাবতী ঘর থেকে বেরিয়ে এসে খুঁজতে লাগলো মুরারিকে। দোতলায় উঠোনের বারান্দা থেকে এসে দেখতে পেল মুরারি একটা গ্লাসের ওপর রেকাবি বসিয়ে কাকার চেম্বারের দিকে যাচ্ছে। এক নজরে সে চিনতে পারল রেকাবিতে কলা, শশা, কমলালেবু, আঙুর আর গ্লাসে বোধহয় বেলের পানা। মুরারিদা, দাদু জানলো কি করে কাকার কাঁচা গোল্লা খাওয়ার কথা? সত্যশেখরের ভীতিগ্রস্ত চাহনির নিচে রেকাবি আর গ্লাসটা টেবিলে রেখে মুরারি ভারিক্কি চালে, এগুলো শেষ করো বলে যখন ঘুরে দাঁড়িয়েছে সেই সময় কলাবতী উত্তেজিত হয়ে চেম্বারে ঢুকল। তুমি বিট্রে করেছ। মুরারি আকাশ থেকে পড়ল। দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে কাদো কাদো গলায় বলল, মা কালীর দিব্যি, আমি কিচ্ছুটি বলিনি, বিশ্বাস করো কর্তাবাবুকে আমি। সত্যশেখর টেবিলে যে খুশিটা বসালো তাতে মোহাম্মদ আলী নক আউট হয়ে যেতে পারে। এবার বুঝলুম কে আমার সম্পর্কে বাবার কাছে লাগায়। মুরারি। সত্যশেখর রক্ত জল করা হুঙ্কার দিল চাপা গলায়। পরশু তোকে 5 টাকা দিয়েছিলুম ফেলুর দোকান থেকে রাধা বল্লবী আনতে। 10টার বদলে পেয়েছি 8টা। বাকি দুটো কি হলো? পয়সা মেরেছিস না খেয়েছিস? মালাই বরফওয়ালাকে ও মাসের জন্য দিতে হবে বলে 62 টাকা নিয়েছিস, অথচ আমার হিসেবে হচ্ছে 52 টাকা। কি ভেবেছিস আমাকে, গরু ভেড়া না মন্ত্রী? বাবাকে এবার বলে দেব, নির্ঘাত বলে দেব। ছোটদা, তাহলে মরে যাব। মুরারি চোখ দিয়ে টপ টপ জল ঝরতে শুরু করলো। কাঁদলে কি হবে, এবার দাদুকে বলে তোমারও ডায়েট চার্ট করাবো। কালমেঘের রস, চিরতার জল, গিমের শাক, ব্রাহ্মী শাক, এই কান মুলছি, এই নাক খদ দিচ্ছি। মুরারি কুজো হয়ে টেবিলের এক ধার থেকে অন্য ধার পর্যন্ত নাক ঘুষতে গেল। কর্তাবাবুর সামনে মিথ্যে বলতে কেমন ভয় ভয় করে, তবু তো রেখে ঢেকে বলি, নইলে তুমি যে চেম্বারে মক্কেল বসিয়ে রেখে রাস্তায় গিয়ে মালাই বরফ খাও, তা কি কখনো বলেছি? বলবি কি করে, তুইও তো আমার সঙ্গে খাস। কাকা তো চেম্বারে, বরফওয়ালাকে ডেকে আনে কে? আমি। আসামি অপরাধ কবুল করেছে। জজ এবার কি রায় দেবেন? এমন একটা কৌতূহলী ভঙ্গিতে কলাবতী তাকালো কাকার দিকে। সত্যশেখর রিভলভিং চেয়ারে ডাইনে বায়ে ঘুরতে ঘুরতে শব্দ করে যেতে লাগলো চোখ বুজে। ছোটদা, নিত্যানন্দে 8টার পর আর কিন্তু জিলিপি ভাজে না, সিঙ্গারা 8:30 পর্যন্ত। সত্যশেখর চোখ খুলে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়েই,
তাই তো। বলেই ড্রয়ার থেকে মানি ব্যাগ বার করলো। কত দেব? কালুও রয়েছে, টাকা 10 কি দাও, নরম বোধেও যদি দেখি। টাকা নিয়ে মুরারি বেরিয়ে যাচ্ছিল। কালু হাত ধরে টানল। এগুলো কি হবে? ঠিক মুরারি, এই কলা, শশা, বেলের পাড়া, সকালবেলায় এসব কি হবে? বিন্দুমাত্র ইতস্তত না করে মুরারি গ্লাস তুলে চোচো করে বেলের পানা খেয়ে ফেলল। ওগুলো এখানেই থাক, পরে এসে খেয়ে নেব। না, এক্ষুনি তোকে খেতে হবে। মুরারি কথা না বাড়িয়ে মিনিট তিনিকের মধ্যে সব ফল কচমচ করে খেয়ে ফেলে রেকাবি আর গ্লাসটা নিয়ে বেরিয়ে গেল। একটু পরে রাজশেখর নাতনির কাছ থেকে জানলেন তার ছেলে গোগ্রাসে সব ফল খেয়েছে, আর এক চুমুকে বেলের পানা। ভাতের সঙ্গে উচ্ছে আর পেঁপে সেদ্ধ, নিম বেগুন, তারপর শুক্তো, মাগুর কিংবা শিঙির ঝোল হবে মশলা ছাড়া। আনাজের খোসা একদম ছাড়ানো চলবে না। আর কম্পালসারি শাক, ডাঁটা, কচু কিংবা ওল, কিংবা থোড় বা মোচা, বিচে কাঁচকলা, মাসকলাই, গাজর এইসবের একটা তরকারি, আর টক দই। ভাজা ভুজি একদম বন্ধ। 1 মাস পর দেখবি ডায়েট চার্ট ফলো করে লোহা চিবিয়ে তোরা হজম করে ফেলেছিস। এ তো বিশ্বনাথের ইনিংস। 1 মাস পর সেদিন রাত্রে কলাবতী খাবার টেবিলে এলো বড় একটা খাম হাতে। রাজশেখর তখন 4খানি রুটি নিজের প্লেটে রাখছিলেন। মলয়াদি কতগুলো ছবি দিলেন তোমায় দেখাবার জন্য। কে মলয়া? রাজশেখর গভীর মনোযোগে রুটিগুলির প্রতি মিলিমিটার যথোপযুক্ত শাঁকা হয়েছে কিনা পরীক্ষা করতে করতে অন্যমনস্কের মতো জানতে চাইলেন। অবশ্য মলয়াকে তিনি খুব ভালোই চেনেন। আমাদের স্কুলের বর্দি, হেডমিস্ট্রেস মলয়া মুখার্জি। হরিশঙ্করের মেয়ে? হ্যাঁ। এখানে এবার কিছু পূর্ব কথা জানিয়ে রাখা দরকার। হুগলি জেলার আটঘরা আর বগদিঘি নামে পাশাপাশি দুটি বর্ধিষ্ণু গ্রাম আছে। 2 গ্রামে 2 জমিদার বংশ সিংহ ও মুখুজ্জেদের মধ্যে আকচি প্রবল। সামান্য বা অসামান্য সব ব্যাপারেই উভয়ের মধ্যে রেষারেষি। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর সেটা কেন্দ্রীভূত হয়েছে 2 গ্রামের মধ্যে বছরে একবার একটি ক্রিকেট ম্যাচকে উপলক্ষ করে। মহা ধুমধামে দুর্গোৎসবের মতো এই বাৎসরিক ম্যাচ হয়। 1 মাস আগে থেকেই 2 গ্রামের ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ টেনশনে ভুগতে শুরু করে। প্রতিবার এই খেলায় একটা না একটা ঝঞ্ঝাট বাঁধেই, আর তাই নিয়ে হুলুস্থুলু পড়ে যায়। আটখরা জমিদার বাড়ির নাতনি কলাবতী বাংলার মেয়ে ক্রিকেট দলে খেলে। খুবই সম্ভাবনাময় ব্যাটসওম্যান। টেস্ট ম্যাচ খেলার জন্য যে ডাক পাবেই তাতে সন্দেহ নেই। ওর খুবই ইচ্ছে, এবং রাজশেখরেরও, এই বাৎসরিক ম্যাচে খেলার। কিন্তু বগদিঘির অধিনায়ক পতু মুখুজ্জে সাফ জানিয়ে দেয় কোনো মেয়েকে এই ম্যাচে তারা খেলতে দেবে না। প্রাক্তন এমপি এবং বর্তমানে এমএলএ গোপীনাথ ঘোষের ছেলে ব্রজদুলাল ওরফে দুলু গতবারের ম্যাচে আটঘরার দলে ছিল। খেলা শুরু হওয়ার ঠিক আগে কলাপতির পরামর্শে দুলু হঠাৎ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে আপাদমস্তক মুড়ি দিয়ে ড্রেসিং রুমে শুয়ে থাকে। তার হয়ে ফিল্ড করে সাবস্টিটিউট হাবু ময়রার ছেলে বিশু। কিন্তু ব্যাটিংয়ের সময় মাত্র 2টি উইকেট নিয়ে জয়ের জন্য আটঘরার যখন 17 রান দরকার, তখন ম্যালেরিয়ায় কাহিল দুলু ব্যাট হাতে নামে ফুল হাতা সোয়েটারে, মাফলারে এবং পানামা টুপিতে এমনভাবে নিজেকে ঢাকাঢুকি করে দিয়ে যে নাক আর চোখ দুটি ছাড়া আর তার কিছুই দেখা যাচ্ছিল না। দুলুর ব্যাটিংই শেষ পর্যন্ত যখন জয় এনে দেয়, তখন নন স্ট্রাইকার ছিলেন 11 রানে অপরাজিত রাজশেখর। তবে এই জয়ে সত্যশেখরেরও অবদান ছিল। 13টি ওভার বাউন্ডারি মেরে আচমকা একটা সেঞ্চুরি করে ফেলে সে রীতিমতো নার্ভাস হয়ে যায়। আটঘরার জনতা মাঠের মধ্যে নেমে এসে তাকে কাঁধে তুলে নাচানাচি করে।
এই বাৎসরিকীতে আগে কেউ সেঞ্চুরি করেনি, সুতরাং সেঞ্চুরিটি ঐতিহাসিক। একটা বল হুক করার সময় দুলুর মাথা থেকে পানামা টুপিটা পড়ে গেছিল। ফিল্ডাররা সবাই তখন বলের দিকে তাকিয়ে। সেই অবসরে দ্রুত টুপিটা কুড়িয়ে সে মাথায় পড়ে নেয়। বগদিঘি শিবিরে দর্শকদের মধ্যে ছিল হরিশঙ্কর এবং নৃত্যসঙ্গী নিক্কন ক্যামেরাটি হাতে নিয়ে মলয়া। বহু ছবি সে ম্যাচ চলার সময় মাঠের চারপাশ ঘুরে ঘুরে তোলে, বিশেষ করে সত্যশেখর ও ব্যাটসম্যান দুলুর। ম্যাচ শেষে পতু মুখুজ্জে আটঘরা শিবিরে এসে রাজশেখর সিংয়ের নাতনির খোঁজ করেছিল, কিন্তু কলাপতিকে পাওয়া যায়নি। তবে ড্রেসিং রুমে আপাদমস্তক মুড়ি দেওয়া ম্যালেরিয়ায় কাহিল দুলুকে কোকো আওয়াজ করে কাঁপতে দেখা গেছিল। পতু মুখুজ্জিকে অবশ্য বেশি কথা বলতে দেয়নি আটঘরা গ্রাম পঞ্চায়েত প্রধান পটল হালদার। তবে পতু বলে গেছিল যে ছবি দিয়ে প্রমাণ করে দেবে গোপী ঘোষের ছেলে দুলুর বদলে রাজশেখর সিংয়ের নাতনি কালু ব্যাট করেছে। পটল হালদার তখনই ঘোষণা করে রাজশেখরের সেঞ্চুরিকে স্মরণীয় করে রাখতে সে একটা স্তম্ভ করে দেবে। রাজশেখর রুটি পরীক্ষা শেষ করে মুচকি হেসে বললেন, কিসের ছবি? তুই ব্যাট করেছিলি তারই প্রমাণ? কলাপতি ঘাড় নাড়ল। দেওয়াল ঘড়িতে 10টা বাজছে। সত্যশেখর একতলা থেকে এই সময় উঠে এলো। রাজশেখরের শেষ কথাটি কানে যাওয়ায় কৌতূহলে জিজ্ঞেস করল, প্রমাণ? কিসের প্রমাণ? কলাপতি খামটা থেকে এক গোছা রঙিন ছবি বার করল। কয়েকটা দিল দাদুকে, কয়েকটা কাকাকে। কড়ির মেয়ের হাত দেখছি খুবই পাকা, ছবিগুলো ভালোই এসেছে। রাজশেখরের চোখে তারিফ ফুটে উঠল। রুটিতে যতটা মনোযোগ দিয়েছিলেন ছবিগুলোয় ততটাই দিলেন। হাত ফাঁকা হবে না কেন? বিলেতেই তো ক্যামেরা কিনে শুরু করে, এতদিনে হাত পাকবে না? সত্যশেখর হাতের ছবিগুলো টেবিলে সাজিয়ে রাখল। এই সময় বারান্দার দিকের দরজায় মুরারির মুখ উকি দিতে দেখা গেল। সত্যশেখরের দৃষ্টি আকর্ষণের জন্য সে হাত নাড়ছে। কাকা, এই ছবিটা কেমন? কলাবতী একটা ছবি নিজের মুখের কাছে ধরল। সত্যশেখর ছবি দেখার জন্য মুখ তুলতেই সে চোখের ইশারায় মুরারিকে দেখিয়ে দিল। সত্যশেখর তাকাতেই মুরারির হাতছানি দেখে বোঝা গেল জরুরি কিছু বলার আছে। ওহো, দেখছো, ড্রয়ারের চাবি দিয়ে আসতে ভুলে গেছি। সত্যশেখর ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দার অন্ধকার কোনায় গিয়ে সে বলল, কি হলো, ডাকছিস কেন? বলতে একদমই ভুলে গেছি, আজ সকালে তোমাকে কালমেঘ দিইনি, কর্তাবাবু বারণ করেছে। মাঝে মধ্যে সব বন্ধ থাকবে। ডাট চাট অনুযায়ী খাওয়া দাওয়া হঠাৎ বন্ধ রেখে কর্তাবাবু পরীক্ষা করবেন তোমাদের খাওয়ার বহর কমিছে কিনা, তোমাদের নোলা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। আজ সকালে তাহলে আমাকে কালমেঘের রস দিসনি? মানে খাইনি? না। কাঁচা হলুদ? ওসব কিচ্ছু খাওনি। কাল রাতে এসবগুলো খায়নি তো? না, তাও নয়। কিভাবে নোলা পরীক্ষা করবেন? গাড়ি নিয়ে আজ বেরিয়েছিলেন। রয়ালের চাপ, সাবিরের রেজালা, মাধবের ঝাল আলুর দম, বিজলির ফিশ ওরলি, অম্বরের তন্দুরি চিকেন, অনাদির মোগলাই পরোটা, অমৃতের দই, নকুরের কড়া পাক। থাম থাম, আরও আছে যে, তোপসে ভাজা, ভাপা ইলিশ। মরে যাব, ওফ মরে যাব। সামনে থাকবে কিন্তু খাবে না। খেয়েছো কি ডাট চাট লম্বা হয়ে যাবে। তুমি কালুকে জানিয়ে দাও এক্ষুনি। এখন কি করে বাবার সামনে জানাবো? আগে বলতে হয় তো, পাঁঠা কোথাকার। ইশারা করে মানা করে দিও, কালুর খুব বুদ্ধি আছে, ধরে ফেলবে। সত্যশেখর পাংশু নার্ভাস অবস্থায় ফিরে এসে চেয়ারে বসল। কলাপতি জিজ্ঞাসু কৌতূহলী চোখে তাকিয়ে আছে দেখে সত্যশেখর বাবার দিকে চোখের ইশারা করে মুখের কাছে আঙুল দিয়ে গ্রাস তুলে মাথা নেড়ে কিছু বোঝাবার চেষ্টা করতে যাচ্ছিল। তখন রাজশেখর ছবি থেকে চোখ তুলে বেশ জোরেই হেসে উঠলেন। কলাবতী কাকার ইশারার মাথা মুন্ডু বুঝতে না পেরে খুবই ধাঁধায় পড়ে গেল। মেয়েটা টিপিক্যাল হরির মতোই হয়েছে বটে। সিঙ্গিদের কি করে জব্দ করা যায়
সেটা খুব ভালোই শিখে গেছে। এজন্য তো কাকাই দায়ী। কাকাই তো বড়দিকে খেপিয়ে দেয় জিভ দেখিয়ে। আমি কখনো না। লাস্ট ওকে জিপ দেখিয়েছি 1967-এ বিলেতে। তারপর ওর সঙ্গে আমার দেখা এই ক্রিকেট ম্যাচে। এখানে আবার একটা পূর্ব কথা বলে রাখা দরকার। সত্যশেখর আর মলয়া তাদের বাবাদের মতোই বাল্য বয়স থেকেই পরিচিত। দুজনের যত ভাব তত ঝগড়া। অবশ্য ঝগড়ার কারণগুলো প্রত্যেকটাই ঠিক তাদের বাবাদের মতোই, বংশগত মান মর্যাদাকে কেন্দ্র করে। দুজনের দেখা হলেই ওদের মধ্যে বুনো ওলের সঙ্গে বাঘা তেঁতুলের মতো একটা সম্পর্ক দেখা দেয়। সত্যশেখরের ছোটবেলার অভ্যাস জিভ দেখিয়ে মলয়াকে রাগিয়ে দেওয়া। চুলে পাক ধরলেও সে আজও অভ্যাসটা ছাড়তে পারেনি। ব্যারিস্টার হওয়ার জন্য সে যখন বিলেত যায়, মলয়াও তখন সেখানে শিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ে পড়াশোনা করতে গেছিল। দুজনের প্রায়ই দেখা সাক্ষাৎ হতো এবং সাক্ষাৎগুলি অবশ্যম্ভাবী পরিণত হতো ঝগড়ায়। একজন যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে অন্যজন অবধারিত বলবে, কিন্তু অস্ত যায় উত্তরে। দুজনে প্রায় একই সময় দেশে ফিরে আসে। একজন এখন প্র্যাকটিস করছে কলকাতা হাইকোর্টে, আর অন্যজন কাকুরগাছিতে মেয়েদের স্কুলে হেডমিস্ট্রেস, এবং সেই স্কুলেই কলাবতী পড়ে। ছিপছিপে 40-এর কাছাকাছি অবিবাহিতা বর্দি যে কালুকে একটু বেশি স্নেহ করেন, এটা স্কুলের দারোয়ান থেকে টিচার্স রুমের প্রত্যেকেই জানে। রাজশেখর একটা ছবি তুলে বললেন, সতুকে যখন কাঁধে তুলে নাচিল, তখন যে ওর জিভটা বেরিয়ে গেছিল, সেটা কি লক্ষ্য করেছিলিস কালু? তখন কেমন যেন মনে হয়েছিল কাকা একবার না একবার জিভ বের করবেই। বর্দির হাতে ক্যামেরা, অথচ কাকার জিভ শান্তশিষ্ট, তাই কখনো হয়? সত্যশেখরের হঠাৎ বিষম লাগায় দুজনে মুচকি হাসল। দাদু, এই ছবিটায় কি বোঝা যাচ্ছে এটা আমি? রাজশেখর ঝুঁকে পড়লেন কলাবতীর হাতের ছবিটার উপর। সেই অবসরে সত্যশেখর আবার ইশারা করে বোঝাতে চাইল খাবার দাবার সম্পর্কে খুব সাবধান। এখনই ডায়েট চার্টের প্রতিক্রিয়া জানার পরীক্ষা হবে, লোভ দমন করতে হবে। কিন্তু এবারও কলাবতী ব্যাপারটা বুঝতে না পেরে আরো বিভ্রান্ত হয়ে গেল। কালু, তোর নাকটাই যা গোলমাল করছে। গোপী ঘোষে ছেলের নাক কি এত ঠিক হলো? রাজশেখর চোখ তুলে নাতনির নাক দেখতে গিয়ে ভ্রু কোঁচকালেন। কালু, মুখটা অমন করে আছিস কেন? পেট কামড়াচ্ছে? বাইরে কিছু খেয়েছিস নিশ্চয়ই। কিছু খায়নি তো, শুধু শুধু পেট কামড়াবে কেন? কালুর বোধহয় খুব খিদে পেয়েছে। আচ্ছা বাবা, থানকুনি পাতার রসে কি খিদে পারে? নিশ্চয়ই। তাছাড়া পেট ঠান্ডা রাখে, অম্বল টম্বল হয় না। তাই আমার ইদানিং যা খিদে বেড়েছে কি বলবো। কাঁঠালের বিচি আর ওল ভাতে যে এত টেস্টফুল, কচুর মুখী যে এত প্যালেটেবল জানতামই না। বোধহয় নিম পাতা আর কাঁচা হলুদের অ্যাকশন, তাই না? হতে পারে। রাজশেখর হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। ঘাড় বেঁকিয়ে তিনি দরজার দিকে তাকাতেই অপেক্ষামান মুরারি এগিয়ে এলো। সব রেডি আছে, আনবো কি? হ্যাঁ, এদের খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। মুরারি বেরিয়ে যাওয়ার সময় করুণভাবে একবার সত্যশেখরের দিকে তাকিয়ে গেল। দাদু, এই ছবিটা দিয়ে কি প্রমাণ করা যাবে আমি খেলেছি? কলাবতী একটা ছবি তুলে শূন্যস্থান পূরণের মতো টেবিলে খাবার এসে পৌঁছবার আগের সময়টা ভরাট করার জন্যই বলল। ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। দুলু আর কালু দৈঘ্যে প্রস্তে প্রায় এক। তা যদি না হতো তাহলে সেদিনই ধরা পড়ে যেত। তবে এই ছবিটা দিয়ে পদু মুখুজ্জে হয়তো জল ঘোলা করার চেষ্টা করবে। তা এখানে তো একজন আইন জানা লোক রয়েছে, সে কি বলে? রাজশেখর ভ্রু তুলে ব্যারিস্টার ছেলের দিকে ট্যারা চোখে তাকালেন। সত্যশেখর দুবার কেশে বাঁ হাতের তর্জনী দিয়ে কপালে টোকা মারতে মারতে প্রচণ্ড গম্ভীর হওয়ার জন্য 12 সেকেন্ড সময় নিল। আইন বলতে এখানে ক্রিকেটের আইন। সত্যশেখর ফিল্মি ব্যারিস্টারের মতো কাল্পনিক একটা চশমা চোখ থেকে খুলে ফেলার ভঙ্গি করল। ইয়েস, ক্রিকেটের আইন আমি দেখেছি। কোথাও লেখা নেই যে মেয়েরা খেলতে পারবে না পুরুষদের টিমে।
বাট এটা তো ক্রিকেটের একটা সাধারণ আইন, কিন্তু প্রত্যেক টুর্নামেন্টেরই কিছু নিজস্ব আইন তো থাকে। রাজশেখর প্রায় চিফ জাস্টিসের মেজাজে কথাটা বললেন। প্রসঙ্গত গত 20 বছরে 3জন চিফ জাস্টিসের সঙ্গে তার তুই তোকারির সম্পর্ক ছিল। হ্যাঁ থাকে, কিন্তু এক্ষেত্রে কি কোনো লিখিত আইন আছে এই ম্যাচ সম্পর্কে? রাজশেখর কয়েক সেকেন্ড ভেবে নিয়ে মাথা নাড়তে লাগলেন। না, আই এম শিওর কোনো লিখিত আইন নেই। শুধু কনভেনশনের ওপর খেলা চলে আসছে, আর কনভেনশন তো যে কোনো সময় ভাঙা যায়। কিন্তু তার একটা কারণ থাকা দরকার। ইচ্ছে মতো যখন খুশি তো প্রথা ভাঙা যায় না। কালু ইচ্ছে করলেই স্পোর্টিং ইউনিয়ন বা কালীঘাটের হয়ে কি লিগ ক্রিকেট খেলতে পারবে? যদিও ওর যোগ্যতা আছে। কলাপতি লজ্জায় রাঙা হয়ে উঠতে পারল না, যেহেতু তার গায়ের রং কালো। শুধু হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, ভারী তো খেলি। তোমার কথাটা ঠিকই, যখন খুশি প্রথা ভাঙা যায় না, কিন্তু আমি, তুমি আর কালু 3 পুরুষ একটা ম্যাচে খেলবে, এটা কি একটা স্পেশাল অকেশন নয়? এটা তো একটা গৌরবের ব্যাপার ক্ষেত্রে কি? মুরারি এবং তার পিছনে আরও 2জন, বলরাম আর অপুর মা। প্রত্যেকের হাতে নানান আকারে নানান গড়নের চীনা মাটির, স্টিলের, কাঁচের ও কাঁসার পাত্র 2 হাতে ধরা, একটার উপর আর একটা। কুতুব মিনার, শহীদ মিনার, একটা তো পিসার হেলানো টাওয়ারের মতো। টেবিলের অর্ধেকটাই ভরে গেল। ঝুঁকে রাজশেখর প্রত্যেকটা থেকে ঢাকনা তুলে নিতে নিতে জোরে নিঃশ্বাস টেনে আহ, বলে মাথা নাড়তে লাগলেন। কখনো বললেন ডিলিশিয়াস। কখনো আহ, মার্ভেলাস। সত্যশেখর করুণ চোখে খাবারগুলোর দিকে তাকিয়ে রইল। কলাবতী চোখ উত্তেজনায় জল জল করছে। বেরিয়ে যাওয়ার সময় মুরারি দুঃখ ভরা বিষণ্ণ চোখ সবার মুখের ওপর বোলালো, দাদু এসব কি? এত কই বলনি তো আগে। আগে বললে কি এমন মিষ্টি অবাকটা পেতিস? আগে ভাজা দিয়ে শুরু কর, তুলে নে যত খুশি। মানিকতলা বাজারে টাটকা তোপ সেটা পেলাম, ইলিশটা শোভা বাজারের। কই শতু, তোল তোল। সত্যশেখরের মুখটা দ্রুত সর্বত্যাগী সন্ন্যাসীর মতো হয়ে গেল। খুব শান্ত ভঙ্গিতে বলল, না, এসব খাবার দেখলেই এখন আমার গা গুলিয়ে ওঠে। মুখরোচক নিশ্চয়ই, কিন্তু পেটের পক্ষে একদমই ভালো নয়। শুনতে শুনতে রাজশেখর খুশিতে 2 বার মাথা ঝাঁকালেন। কাকা কি বলছো তুমি? এই তো কদিন আগে। কলাপতি থেমে গেল সত্যশেখরের কটমট চাউনি দেখে। তারপর বলল, না খাও, না খাবে, আমি কিন্তু খাবো। সত্যশেখর প্রচণ্ড অনিচ্ছায় বেগুনির মতো দেখতে ফিশ ওরলির আধখানা আর ইলিশের পেটি থেকে 1 চিমটে ভেঙে নিল। তোপসে ছুলোই না। আলুর দমের একটা আলু মুখে দিয়েই ওরে বাবা কি ঝাল বলে ফেলে দিল, আর রেজালার মাংসে লাগা ঝোল রুটি দিয়ে চেঁচে ফেলে তবেই মুখে ঠেকালো। এত তেল মশলা ঘি পেটের পক্ষে খুবই ক্ষতিকর। সত্যশেখর তার বাবার সামনে থেকে রেজালার পাত্রটা সরিয়ে নিয়ে বলল, বাবা এইসব তুমি খেও না, বরং তন্দুরি চিকেনটা খাও, ওতে ঘি মশলা নেই। রাজশেখর বিস্ময় চাপতে চাপতে আনন্দে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় পৌঁছে গেছেন। কলাবতী রেজালা শেষ করে আঙুলগুলো চাটতে চাটতে মটন চাপের প্লেটটার দিকে তাকিয়ে বলল, দাদু তুমি যে রয়্যালের গল্প করতে, সেখান থেকে কি এনেছো? নিশ্চয়ই, এখনো সেই টেস্ট, সেই ফ্লেভার। কাকা যদি না খায়, খাবে তুমি? সত্যশেখর সভয়ে সঘৃণায় মাথা নাড়ল। তাহলে আমাকে সবটা দাও। রাজশেখর ভ্রু তুলে গম্ভীরভাবে কলাবতীর দিকে পুরো প্লেটটাই এগিয়ে দিলেন। সত্যশেখরের করুণ চোখ যেন বলে উঠল, কালু করছিস কি? এই চাপ যে পরে চাপ চাপ কচু ওল উচ্ছে ঢেঁড়স কাঁচা পেঁপে হয়ে টেবিলে ফিরে আসবে। কলাপতিও অবাক হয়ে যাচ্ছে খাওয়ার প্রতি কাকার অরুচি দেখে। যেসব জিনিস টেবিলে সাজানো রয়েছে, কাকার তো ঝাঁপিয়ে পড়ার কথা। প্রত্যেকটাই ওর প্রিয় খাদ্য,
অথচ কেমন মন মরা হয়ে রয়েছে। দু আঙুলে চিমটি দিয়ে তুলে কোনো রকমে জিভে ঠেকিয়ে ফেলে দিচ্ছে, যেন নিম বা উচ্ছে। দিন পাঁচেক আগে কোর্ট থেকে ফেরার সময় নিজামের 18টা শিক কাবাব আর 10টা পরোটা এনে মুরারিকে দিয়ে গরম করিয়ে গ্যারেজে মটরের মধ্যে বসে কাকা একাই 12টা শিক আর 7টা পরোটা শেষ করার পর চেম্বারে গিয়ে বসে। বাকিগুলো ছিল তার আর মুরারির জন্য। অথচ 5 দিনের মধ্যে কি পরিবর্তন! হয়তো আজ জজের কাছে ধমক খেয়েছে। মন খারাপ কিংবা ফেরার পথে গাঙ্গুরাম বা গোল্ডেন ড্রাগন কি ওয়ালডর্ফে ঘুরে এসেছে। সত্যশেখর একটার পর একটা প্লেট ঠেলে সরিয়ে দিল, আর কলাবতী সেগুলো টেনে নিল। দই আর কড়াপাক যখন এলো, কলাবতীর তখন আইঢাই অবস্থা। কতদিন পর এমন দারুণ দারুণ জিনিস! উফ! কলাবতী হাঁফাচ্ছে, কপাল থেকে দরদর ঘাম চিবুকে নেমে এসেছে। সিলিং পাখার দিকে তাকিয়ে হাওয়াটা মুখে লাগাতে লাগাতে বলল, দাদু, তোমার ডায়েট চার্ট ফলো করতে করতে কাকার খিদে মরে গেছে, আর আমার খিদে বেড়ে গেছে। মোটেই আমার খিদে মরেনি। সত্যশেখর তীব্র প্রতিবাদ জানিয়ে দই আর কড়া পাকের দিকে সেইভাবে তাকালো বাউন্সার হুক করা ব্যাটসম্যানের প্রতি ফার্স্ট বোলার যেভাবে তাকায়। আসলে স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য খেয়ে খেয়ে আমার এখন অন্য কিছু, বিশেষত ভাজা ভুজি, ঝাল ঝোল মশলা দেওয়া কিছু আর মুখে তুলতে ইচ্ছে করে না। বাঙালিরা এইসব খায় বলেই তো যত রাজ্যের পেটের রোগে ভোগে, অকালে বুড়িয়ে যায় আর অল্প বয়সে মারা যায়, তাই না বাবা? তার থেকে বড় কথা সতু, রাজশেখর 1 কেজি ভাত থেকে 1 চামচ দই তুলে প্লেটে রাখতে রাখতে বললেন, খারাপ স্টমাক নিয়ে পরিশ্রম, চিন্তা, কল্পনা কোনো কিছুই করা যায় না। তাই তো বাঙালি ক্রমশ পিছিয়ে যাচ্ছে। রাজশেখর দইয়ের প্লেট নাতনির দিকে এগিয়ে দিলেন। সত্যশেখরের মুখ কুকড়ে গেল। জিভ দিয়ে গত আধ ঘন্টায় 16তম ঠোঁট চাটা শেষ করে সে কাতর চোখে ভাইজির দিকে চেয়ে রইল। খাওয়া মরে গেছে বললে ভুল হবে। সুষম খাদ্য মানে ব্যালেন্স ডায়েটের জন্য খিদেটাও ব্যালেন্সড, মানে পরিমিত হয়ে গেছে। বাবা, কালুর খিদেটা অপরিমিত হলো কেন বলো তো? সেটাই তো বোঝার চেষ্টা করছি। এবার বোধহয় ওর কাল মেঘের ডোজটা বাড়াতে হবে। সেই সঙ্গে 1 কাপ করে আনারস পাতার রসের সঙ্গে তুলসী পাতার রস দুবেলা। বাগানে যে দিকটায় কালুর জন্য প্র্যাকটিস পিচ করব ভাবছি, তার পিছনে দেওয়াল ঘেঁষে আনারস আর তুলসী গাছ লাগাবো। দাদু, খিদে হওয়াটা তো হেলথেরই লক্ষণ। পাকযন্ত্র যে দারুণ ফর্মে আছে সেটাই তো প্রমাণ করছে পারফরমেন্স দিয়ে। কোথায় তুমি প্রশংসা করবে তা না ডোজ বাড়াবার কথা বলছো। কলাবতী রীতিমতো ক্ষুব্ধ হয়ে খাবলা দিয়ে দই তুলে মুখে ভরল। এক গাদা খাওয়াকে পারফরমেন্স বলে না। রাজশেখর ন্যাপকিনে গোফের দই মুছলেন। সন্দেশের প্লেটটা ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, গাভাস্কর গাদা গাদা রান করেছে, কিন্তু 75-এ মাদ্রাজে বিশ্বনাথের নট আউট, 97 অন আ ফায়ারি পিচ এগেনস্ট আ ডেডলি অ্যান্ডি রবার্টস, একেই বলে পারফরমেন্স। এই এখন সতু যেভাবে বেছে বেছে খাবার চুজ করলো, পিক করলো, এ তো বিশ্বনাথের ইনিংস। কি বিস্ময়ের সঙ্গে ক্যাজুয়ালি, অথচ কত প্রচন্ডভাবে তন্দুরি চিকেনের শুধু পিছনের একটা ঠ্যাং ছিঁড়ে নিয়ে পরিচ্ছন্নভাবে খেলো, যেন পারফেক্ট একটা বিশ্বনাথ ফ্লিক টুয়ার্ডস মিড উইকেট। অফ স্ট্যাম্পের ওপর আউট সুইঙ্গারটা নিখুঁত হিসেব পোষে ছেড়ে দেওয়া স্টাইলে রেজালা ঝোলটা কেমন ছেড়ে দিল। তোপসে ভাজাটাকে তো লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখে নিয়ে ডেড ব্যাটে নামিয়ে দিল। নকুরে কড়াপাক মানে র্যাঙ্ক লং হপ। দেখো কি এলিগ্যান্টলি পর পর দুটোকে ডিসপ্যাচ করলো পয়েন্ট বাউন্ডারিতে। রাজশেখর যতক্ষণ ধরে তাকে পারফরমেন্স বোঝাচ্ছিলেন, কলাবতী তার মধ্যেই গোটা 6 সন্দেশ শেষ করে ফেলল, সত্যশেখরের লোলুপ চাহনি অগ্রাহ্য করে। সত্যি দাদু,
কাকা স্টাইল, এলিগেন্স, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, এ সব কিছুরই তুলনা একমাত্র বিশ্বনাথ। আমি কিন্তু গাভাস্কারপন্থী। ভালো ব্যাটিং উইকেট পেলে গপা গপ রান তুলব। চেয়ার থেকে উঠে হাত ধোয়ার জন্য বেসিনের দিকে যেতে যেতে কলাবতী আর একটু যোগ করলো, কিন্তু খিদে হওয়াটা যে হেলথেরই লক্ষণ, এটাকে তোমার অস্বীকার করা উচিত হবে না। তখন রাজশেখর মুখ ফিরিয়ে দেখলেন তার ছেলে তাকিয়ে আছে টেবিলে ছড়ানো খালি পাত্রগুলোর দিকে। তার চাহনি ছলছলে, জিভটা ঠোঁটের ওপর তুলির মতো বোলাচ্ছে। একটা ভারী দীর্ঘশ্বাস আটকে থাকায় মুখটা লাল। তোর এমন বিচক্ষণতা আগে কখনো দেখিনি সতু। কি পাপ বয়, কি পাপ! হাফ ভলিতে রসগোল্লা তুলবে আর মুখে ফেলবে। গোপীনাথ ঘোষের বড় মেয়ের বিয়ে। আটঘরা বগদিঘির বহু লোককেই তিনি নিমন্ত্রণ করতে ইচ্ছুক, বিশেষত বাৎসরিক ক্রিকেট ম্যাচের খেলোয়াড় এবং আয়োজকদের। এই ম্যাচ উপলক্ষেই তো তার আম্পায়ারিং সিদ্ধান্ত হইচই ফেলে তাকে বিখ্যাত করে দিয়েছে। সুতরাং সবাইকে একসঙ্গে জড়ো করে আপ্যায়িত করার এই সুযোগটা তিনি হাতছাড়া করতে চান না। রবিবার সকালে তিনি এবং পুত্র দুলু হাতে এক গোছা নিমন্ত্রণপত্র আর ঠিকানা লেখা একটা ফর্দ নিয়ে গাড়িতে চেপে বেরিয়েছেন। একদিনেই সব সেরে ফেলবেন, তাই প্রথমেই গাড়ির ট্যাঙ্ক পেট্রোলে ভরে নিলেন। তার হিসেব ছিল প্রত্যেকটির জন্য 8 মিনিট সময় দিয়ে একদিনে গড়ে 75টি হিসেবে 225 জনকে নিমন্ত্রণ 3 দিনে সারবেন। তারপর গাড়ি নিয়ে বেরোবেন দুলুর মা আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে। গোপী ঘোষ 33তম পর্যন্ত গড় ঠিক রেখে বগদিঘির হরিশঙ্কর মুখুজ্জের কাছে গিয়ে স্ট্যাম্প হলেন। সেখানে আধ ঘন্টারও বেশি সময় দিয়ে সোজা এলেন আটঘরার জমিদার বাড়িতে। রাজশেখর তখন বাগানে বকুল গাছতলায় টুলে বসে প্র্যাকটিস পিচ তৈরি করার তদারকিতে ব্যস্ত। দড়ি দিয়ে ঘিরে রাখা 10 ফুট বাই 6 ফুট জমি মুরারি কোদাল দিয়ে সকালেই কুপিয়েছে। এখন বলরাম কোপানো জমি থেকে অবাঞ্ছিত বস্তু বাছাইয়ের কাজে ব্যস্ত। রাজশেখরের তীক্ষ্ণ নজর এই কাজের ওপর। একটু দূরে 2 বালতি গোবর পড়ে রয়েছে। বলরাম, practice pitch is the most vital thing in the making of a cricketer. এখান থেকেই ব্যাটসম্যান গড়ে ওঠে। পিচের বাউন্স যদি অসমান হয়, পিচে যদি একটা সর্ষের দানার মতো কাকড় থাকে। রাজশেখর একটা অ্যাম্বাসেডরকে ফটক দিয়ে ঢুকতে দেখে কথা বন্ধ করলেন। একটু পরেই মুরারি এসে গোপীনাথ ঘোষের আগমন বার্তা জানালো। বসিয়েছিস? শরবত দে। মিনিট 5 বাদে রাজশেখর বৈঠকখানায় এলেন। গোপী ঘোষ আর দুলুর হাতে কাঁচা আমের শরবতের গ্লাস। সত্যশেখর কথা বলছে ওদের সঙ্গে। আরে গোপী বাবু যে, কি সৌভাগ্য আমার! বসুন বসুন, বসো খোকা। তারপর? আমার বড় মেয়ের বিয়ে এই সামনের 28-এ। অনুগ্রহ করে আপনাকে পায়ের ধুলো দিতে হবে। গোপী ঘোষ জোর হাতে নিবেদন করলেন। কিন্তু বিয়ে বাড়ি যাওয়া তো আমি অনেকদিনই বন্ধ করেছি। বাবা, সে কথাই তো আমি ওকে বলছিলাম যে গত 25 বছর আপনি কোনো বিয়ে বাড়িতে যাননি। তা না যান, আমার মেয়ের বিয়েতে কিন্তু যেতেই হবে। এই তো একটু আগে হরিশঙ্কর বাবুও বললেন তিনি কোথাও যান না। সবাই যদি না যান বলেন, মতিন, অন্তু, পরমেশ, ওই দিনই ওদের নেমন্তন্ন আত্মীয় বাড়িতে। কেউই আসতে পারছে না, হরিশঙ্কর বাবুও। কে? হরিশঙ্কর? হরি? আগে হ্যাঁ, বগদিঘির। কতদিন যায় না বলেছে? তা জিজ্ঞেস করিনি। করে আসুন। খাওয়ার নেমন্তন্ন পেলে ওই পেটুকটা যাবে না আবার, বুঝলি সতু? এই সময় কলাবতী বৈঠকখানার পাশ দিয়ে বাড়ির ভিতরে যাচ্ছিল। দুলুকে দেখতে পেয়ে সে থমকে দাঁড়ালো। তারপর ঘরে ঢুকে হাই বলে সে কাকার পাশে বসলো। সেই ম্যাচের পরেই প্রথম দেখা। সেদিন আমরা চলে আসার পরই নাকি মাঠে খুব ঝঞ্ঝাট হয়েছিল। কলাবতী জিজ্ঞেস করলো দুলুকে।
ঝঞ্ঝাট তো বাঁধালে তুমি, এমন প্যাচে ফেললে যে আমায় ম্যালেরিয়ার রুগী সেজে কাঁপতে হলো সারাক্ষণ বগদিগির লোকেদের দেখিয়ে। তারপর লাঞ্চটাও খেতে পেলাম না, 3 দিন গায়ে ব্যথা ছিল শরীর কাঁপাতে গিয়ে। সরি, ভেরি সরি, কিন্তু ড্রেসিং রুমে যে বেঞ্চে তুমি শুয়েছিলে তার তলায় একটা রসগোল্লার হাঁড়ি লাঞ্চের পর চুপি চুপি রেখে এলাম যে, তাতে তো গোটা 15 অন্তত ছিল। মাত্র 15টায় কিছু হয়? কারেক্ট, ঠিক বলেছ। ওইটুকু পিং পং বল সাইজের রসগোল্লা কি হয়? সাইজ হবে এই রকম ডিউস বলের মতো। প্রবল উৎসাহে সত্যশেখর ডান হাতের তালু দিয়ে আকারটা বোঝালো। তাহলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে সুখ আছে। হাফ ভলিতে আঙুল তুলবে আর টকাশ করে মুখে ফেলবে। বিরাট হাঁ করে সত্যশেখর কাল্পনিক রসগোল্লাটা মুখের মধ্যে ফেলতে গিয়ে চোখাচুকি হলো রাজশেখরের সঙ্গে। হাতটা ধীরে ধীরে নেমে এলো আর গলাটা দিয়ে অস্ফুট আর্তনাদের মতো বেরিয়ে এলো, রসগোল্লা কিন্তু আমার একদমই ভালো লাগে না। সিঙ্গি মশাই, তাহলে আপনি কিন্তু আসছেন। হরি শেষ পর্যন্ত কি বলল? আসবে? জিজ্ঞেস করলেন কি কি আইটেম হবে, শুনে উনি সাজেস্ট করলেন ফুলকপির রোস্ট আর পেস্তার বরফি, কিন্তু আসবেন কিনা সে সম্পর্কে নিশ্চয়তা দিতে পারলেন না। ওই দিনই আবার ওনার বন্ধুর নাতনির বিয়ে, সেখানে ওকে যেতে হবেই। হরি আসবে। বছর 40 আগে জানি এক রাতে 3 জায়গায় বিয়ের নেমন্তন্ন খেয়েছিল। বাজি ধরে বলতে পারি হরি আপনার মেয়ের বিয়েতে খেতে আসবে। তাহলে আপনি? হরি আইটেম সাজেস্ট করবে আর আমি তাই খেতে যাব? না না, সে কি কথা! গোপী ঘোষ জিভ কেটে শিউরে উঠলেন। আমি আধখড়ার লোক, আমি কেন বগদিঘি সাজেশন মানতে যাব? তবে বগদিঘি তো আমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই, তাই ভাবছি ফুলকপি রেখে রোস্ট বাদ দেব আর পেস্তা বাদ দিয়ে বরফি রাখবো। ফুলকপির বরফি করা যায় কি না এ সম্বন্ধে হালুইকরের সঙ্গে কথা বলতে হবে। ভাবছি নতুন একটা খাদ্য তৈরি করব। আমি যাব কি না সে সম্পর্কে হরি কিছু বলল? আবার সেই ছেদ কথা, বললেন আটঘরা জোর চুরি করে ম্যাচ জিতেছে, একজনের বদলে এমন একজন খেলেছে টিমের লিস্টেই যার নাম নেই। পুতু মুখুজ্জে নাকি কোর্টে যাবে। প্রমাণ আছে? ছবি তোলা আছে। সে ছবি দেখেছি। কালুর নাকটা ছাড়া আপনার ছেলের সঙ্গে ওর কোনো অমিল নেই। রাজশেখর কলাপতির মুখের দিকে চোখ সরু করে তাকালেন। কলাপতি নিজের নাক 2 আঙুলে ধরে দুলুর পাশে গিয়ে বসল। আমারটা কি খুব লম্বা? সত্যশেখর নানান দিক থেকে দুজনের নাক পরীক্ষা করে মাথা নেড়ে বলল, প্রমাণ করা শক্ত। গোপী ঘোষ বললেন, আগে কোর্টে যাক তো, তারপর দেখা যাবে। তাহলে আপনারা, সতুবাবু, কলাপতি সবাই আসছেন? না না, কোনো আপত্তি শুনবো না। 28 বুধবার আইটেমের রাজভোগ আছে, তবে ওটাকে ডিউস বল সাইজের করতে বোধহয় অসুবিধে হবে না। হালুইকরের সঙ্গে একবার কথা বলবো। আর ফুলকপির বরফিটাও যদি করা যায়, একটা নতুন আবিষ্কার হবে। 8 ঘরার টুপিতে আর একটা নীলফিতে। কলাপতি গাড়ি পর্যন্ত এলো ওদের সঙ্গে। দুলুকে এসে জিজ্ঞেস করলো, পরীক্ষা তো হয়ে গেল, এখন কি করছো? ম্যাজিক শিখছি। ম্যাজিক? দারুণ! কার কাছে, কোথায় শিখছো? পাড়াতেই একজন বুড়ো লোক আছেন, অনেক রকম ম্যাজিক জানেন। আমার খুব ইচ্ছে করে শিখতে। জিজ্ঞেস করব, যদি তোমাকে শেখাতে রাজি হন তো জানাবো। ঠিক ঠিক। ফাঁসির খাওয়া খাবো। বাড়ির সামনের ফুটপাত রঙিন কাপড়ে ঘিরে চেয়ার পেতে অভ্যাগত আর বরযাত্রীদের বসার ব্যবস্থা হয়েছে, আর বাড়ির লাগোয়া খালি জমিটা তাদের খাওয়ানোর ব্যাপারে লেগেছে। বাড়ির রকে সানাই বসেছে। নাতনিকে পাশে বসিয়ে রাজশেখর 1928-এর ফোর্ড গাড়িটা চালিয়ে যখন পৌঁছলেন, তখন গিজ গিজে ভিড়। বর এসে গেছে। 3টে মিনিবাস রাস্তার মোড়ে, তাছাড়া গোটা 25 মোটর সার দিয়ে রাস্তার দুধারে। রাজশেখর তার ফোর্ডকে কোথায় রাখবেন বুঝে উঠতে পারছিলেন না। সামনে কোথাও রাখার স্থান না পেয়ে
গাড়িটাকে পিছু হটিয়ে আনছিলেন কলাবতীর নির্দেশ অনুসরণ করে। দাদু, বড়দিদের গাড়ি। কলাবতী গলা নামিয়ে চাপা স্বরে বলল। কই? রাজশেখর ব্রেক প্যাডেলে পা চাপলেন। ওপারে সব শেষের সবুজ অ্যাম্বাসাডারটা। ঠিক দেখেছি, শরীরই তো। হ্যাঁ, ঠিক দেখেছি। বড়দি তো ওটাতেই রোজ স্কুলে আসেন। 2 মিনিটের মধ্যেই ফোর্ড এসে সবুজ অ্যাম্বাসাডারের পিছনে এমনভাবে দাঁড়ালো যে উভয়ের বাম্পারের মধ্যে দূরত্ব রইল ইঞ্চি 6। সামনে স্টেশন ওয়াগনটা বা পিছনের ফোর্ড জায়গা না দিলে অ্যাম্বাসাডার বেরোতে পারবে না। শতুর আজকেই কিনা মক্কেলদের নিয়ে গুজুর গুজুর করার তাড়া পড়লো। একসঙ্গে এলে কত ভালো দেখাতো। গাড়ি থেকে নেমে লুটোনো কোচাটা বাঁ হাতের 2 আঙুলে আলতো তুলে ধরে রাজশেখর কাদের মুগা চাদরটা ডান হাতে গুছিয়ে নিতে নিতে ক্ষুব্ধ কণ্ঠেই বললেন, কাকার এখন নাম হয়েছে, পসার হচ্ছে। কলাবতী বিজ্ঞের মতো সান্ত্বনা দেবার স্বরে বলল, এখন ফাঁকি দেওয়াটা ঠিক হবে না। উপহারের জন্য শাড়ির বক্সটা সে গাড়িতেই ফেলে রেখে নেমে পড়েছিল। রাজশেখর মনে করিয়ে দিতেই সে ইস বলে জিভ কাটল। দুজনে বিয়েবাড়ির সামনে পৌঁছতেই গোপী ঘোষ এগিয়ে এলেন 2 কর জোড়া করে। আমার কি সৌভাগ্য, আপনি এলেন। এইমাত্র হরিশঙ্কর বাবুও পৌঁছলেন, আর এক জায়গায় নেমন্তন্ন সেরে। ঠিকই আপনি বলেছিলেন। যাও মা, তুমি ভিতরে যাও। ওরে দুলুকে ডাক। আপনি এদিকের ঘরে এসে বসুন, ওদিকটা বরযাত্রীদের জন্য। রাজশেখরকে তিনি যে ঘরে আনলেন সেটি তার আম দরবার। তার বিধানসভা এলাকার লোকেদের সঙ্গে এই ঘরে দেখা করেন। ঘরে 3 দেওয়াল ঘেঁষে লম্বা সোফা, একটা বিরাট টেবিল। সোফায় বসে আছেন হাইকোর্টের এক জজ, খবরের কাগজের একজন সম্পাদক আর হরিশঙ্কর। আয় রাজু, আয়। হরিশঙ্কর উৎফুল্লভাবে সোফায় তার পাশের খালি জায়গাটা চাপড়ে বললেন। ঘরের সবাই গৌরবর্ণ দশাশই চেহারার দিকে তাকিয়ে রইল। তিনি হরিশঙ্করের পাশে গিয়ে বসলেন। একটা তো সেরে এলি, আবার এখানেও খাবি? ভগবান একটা পেট দিয়েছেন, সেটা সেবা করতে হবে তো। ভগবান সবাইকেই পেট দিয়েছেন, কিন্তু তাই বলে। এইভাবে দেখা মাত্র দুজনে তর্ক বাদিয়ে যখন কথার পিঠে কথা চাপাতে লাগলেন, তখন দুলু কলাবতীকে পৌঁছে দিয়েছে কোণের ঘরে। সাজগোজ করা মেয়েদের ভিড়ের মধ্যে ঘরের এক কোণে বরদিকে দেখে কলাবতী তো স্তম্ভিত। হেডমিস্ট্রেস মলয়া মুখার্জি যে এত সুন্দরী সে এতদিন বুঝতে পারেনি। বরদির হাতছানিতে এসে ভিড় কাটিয়ে পাশে গিয়ে বসল। কি দারুণ আপনাকে দেখাচ্ছে না? মলয়া বিব্রত এবং রক্তিম মুখ সামলাতে সামলাতে বলল, আচ্ছা আচ্ছা, তোমাকেও তো সুন্দর দেখাচ্ছে। কখন এলে? সবাই এসেছো? এইমাত্র দাদু আর আমি এসেছি। শুধু দুজনে? কলাবতীর মনে হলো বর্দির মুখটা পলকের জন্য যেন হতাশ ম্লান দেখালো। কাকা চেম্বারের কাজ শেষ করেই আসবে, হয়তো ইতিমধ্যে এসেও গেছে। তার মনে হলো বর্দির মুখ এবার আগের থেকেও ঝকঝকে হয়ে উঠল। ও, তোমার কাকাও আসবে বুঝি? তাই তো কথা আছে। ওরা দুজনে যখন ঘরের মধ্যে প্রভূত সোনা বেনারসি ও সুগন্ধি নির্যাসে ডুবে গিয়ে গলা নামিয়ে কথা বলছে, তখন গোপী ঘোষের আম দরবারে রাজশেখর আর হরিশঙ্করের দিকে সারা ঘরের চোখ আর কান তটস্থ হয়ে নিবদ্ধ। খাওয়ার তুই কি বুঝিস? কচুরি আর রাধা বল্লবীর তফাৎ জানিস? মূলো ছেচকি আর থোর ছেচকি খেতে দিলে বলতে পারবি কোনটা কি? ছানা বড়া আর কালো জামের কথা তো ছেড়েই দিলাম। রাজশেখর মিটিমিটি হাসছিলেন আর শুনছিলেন। বললেন, সব জিনিস কি আর সবাই জানে? আইনের ব্যাপারে জজ সাহেব যতটা জানবেন, কাকে খবর বলে সেই সম্পর্কে সম্পাদক মশাই যতটা জানেন, তুই আমি কি ততটা জানবো? ক্রিকেটের আমি কিছুই জানি না, তবু যতটা জানি তুই তো তাও জানিস না। হ্যাঁ, রান্নার তুই কিছু কিছু বুঝিস, এটা আমি মানব, কিন্তু রান্না আর খাওয়া তো দুটো আলাদা ব্যাপার, একেবারেই এক জিনিস নয়।
রেঁধে পাতে সাজিয়ে দেওয়া পর্যন্ত একটা পর্ব, তারপর শুরু হয় বাকি পর্ব। এই শেষেরটা সম্পর্কে তোর থেকে আমি ভালোই জানি। কচুরি রাধা বল্লবীর মধ্যে তফাৎ জানতে একবার করে কামড় দিলেই তো জানা যাবে। সেজন্য কি গবেষণার দরকার হয়? রসগোল্লা আর রাজভোগের মতোই একটা হুক আর একটা পুলের মধ্যে তফাৎ বুঝতে কি মাথার চুল ছিঁড়তে হবে? চোখ থাকলেই বোঝা যায়। এই সময় দরজার কাছে সত্যশেখরকে হাসি মুখে উকি দিতে দেখা গেল, কিন্তু ঘরের মধ্যে টাক মাথা এবং আশু মুখুজ্জে গোঁফ সম্বলিত জজ সাহেবকে দেখেই সে জিভ কেটে শটকান দিল। রাজশেখর সঙ্গে সঙ্গে ভ্রু কুঞ্চিত করলেন। জজ সাহেব গলা খাকারি দিয়ে বললেন, এইমাত্র যে উকি দিল ব্যারিস্টার সিনহা, গতকাল আমার বেঞ্চেই আর্গু করতে করতে অন্তত 5 বার আমাকে জিভ দেখিয়েছে। হরিশঙ্কর মুচকি হেসে চোখ টিপলেন রাজশেখরকে। আপনি কিছু বলেননি? হরিশঙ্কর খুব ভালো মানুষই গলায় বললেন, নিশ্চয়ই বলেছি, ফার্দার জিভ বার করলে আমার এজলাসে আর ঢুকতে দেব না। তারপরও কি আর জিভ বেরিয়েছে? রাজশেখর গম্ভীরভাবে জানতে চাইলেন। না, তারপর এখানে এইমাত্র দেখলুম। ব্যারিস্টার সিনহা এরই ছেলে। হরিশঙ্কর ভিজে বেড়ালের মতো চোপসানো স্বরে এবং মুখটি নিরীহ করে বললেন। রাজশেখর কট মটিয়ে তার দিকে তাকালেন। জজ সাহেব অপ্রতিভ হয়ে টাকে হাত বুলোতে বুলোতে বললেন, কিছু মনে করবেন না, আমি জানতাম না যে। মনে করব কেন? রাজশেখর ধমকের মতো কণ্ঠে বললেন, ঠিকই বলেছেন ওকে। আমি হলে তো 3 বারের পরই এজলাস থেকে বার করে দিতাম। উফ, কতদিন আমি এটাই ভয় করেছি যে শুধু এমন কাণ্ড করবে। ওর এই বদ অভ্যাসটা তৈরি করেছে তোর মেয়ে। মলয়া? নিশ্চয়ই। হাতে সবসময় ক্যামেরা, আর শুধু জিভ বার করলেই ছবি তুলে নেয়। ছবি তোলবার লোভ থেকে শুধু তাই জিভ বার করার অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। তোর ছেলে তো সিংহী, তাহলে ষাঁড়েদের মতো স্বভাব কেন? মানে? ষাঁড়ের সামনে লাল কাপড় নাড়লেই খেপে যায়, তোর ছেলের সামনে ক্যামেরা ধরলেই। কিনিয়া সাফারি পার্কে আমি খুব কাছের থেকে সিংহদের ছবি তুলেছি, কিন্তু সিংহরা তো একবারও খেপে যায়নি। খবরের কাগজের সম্পাদক বললেন। আফ্রিকা সিংহরা একরকম, আটঘরা সিংহরা আর একরকম। হরিশঙ্কর বিনীত ভঙ্গিতে জানালেন। ওরা হরিণ খায়, শুয়োর খায়, জেব্রা খায়, আর এরা খায় কলা। সিংহ খায় কলা? ঘরের সবাই বিস্ময়ে একসঙ্গে বলে উঠলেন। ওকেই জিজ্ঞেস করুন। ক্রিকেট ম্যাচে বাজি ধরেছিল, রসগোল্লা বা সন্দেশ নয়, কলা। রাজশেখর মুখ লাল করে নীরব রইলেন। ঘরের অনেকেই মুচকি হাসলেন। এই সময় বাইরে সামান্য কোলাহল শোনা গেল। এক ব্যাচ খেয়ে উঠে দাঁড়িয়েছে, সম্ভবত এরা বরযাত্রী। সামিয়ানা ঘেরা বসার জায়গায় কন্যাপক্ষের লোকেদের মধ্যে বগদিঘির বিষ্টু মিশির, ক্যাপ্টেন পতু মুখুজ্জে আর হরিশ কর্মকারকে দেখা যাচ্ছে। একটা ম্যাচে হরিশ এবং গোপীনাথ আম্পায়ার ছিল, তাই হরিশের নিমন্ত্রণ। মিশিরের স্টোরেজে গোপী ঘোষের ক্ষেতের আলু থাকে। আটঘরা চণ্ডী কম্পাউন্ডার, পঞ্চায়েত প্রধান পটল হালদার রয়েছে ওদের সামনের সারির চেয়ারে। পটলবাবু, এবারের ম্যাচে লাঞ্চের জন্য হাবু ময়রা নাকি মাত্র 2 হাঁড়ি রসগোল্লা দিয়েছিল। পতু মুখুজ্জে কি বলতে চায় তা বুঝতে না পেরে পটল হালদার সাবধান হয়ে গেল। 2 হাঁড়ি কি 10 হাঁড়ি তাতে কি এসে যায়, সবাই পেট ভরে তৃপ্তি করে খেয়েছে কিনা সেটাই বড় কথা। তা তো ঠিকই, নিশ্চয়ই, আসল কথা হলো তৃপ্তি। কিন্তু আমি শুনেছিলাম রসগোল্লা কম পড়ে গেছিল, আর তাইতে নাকি আতপেটা সতুসিংহী রেগে বগদিঘির বোলারদের পিটিয়ে সেঞ্চুরি ভক্ষণ করে। একদম বাজে কথা। পটল হালদারের উত্তেজিত কোনোই পাশে বসা আটঘরার মিডল অর্ডার ব্যাটসম্যান চণ্ডী কম্পাউন্ডারকে খোঁচা দিল। চণ্ডী তখন ব্যাকুল চোখে সামিয়ানার প্রবেশ পথের ফাঁক দিয়ে খাওয়া দেখছিল। হঠাৎ পাজরে খোঁচা খেয়ে তাড়াতাড়ি বলে উঠল, রসগোল্লা সাইজটা বেশ ভালোই মনে হচ্ছে। দূর মশাই রসগোল্লা সাইজ, পতুবাবু কি বললেন তা শুনেছেন? শুনিনি মানে? রসগোল্লা কম খেলে রাগ হয়,
আর তাহলেই সেঞ্চুরি ভক্ষণ করে রাগ মেটাতে হয়, তাই তো? এই সময় দেখা গেল সত্যশেখর কাচুমাচু মুখে কেমন জড়সড় ভঙ্গিতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। ওকে দেখেই পটল হালদার উত্তেজিত হয়ে দাঁড়িয়ে উঠল। সত্যবাবু, এদিকে, এই যে, এখানে একবার আসুন তো। মনে হলো সত্যশেখর এই আহ্বান শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোঁচাটা হাঁটু পর্যন্ত তুলে প্রায় ছুটে এলো। আচ্ছা বলুন তো, আপনার সেঞ্চুরি করার পিছনে কিসের প্রেরণা ছিল? এমন একটা প্রশ্নের সামনে যে পড়তে হবে সত্যশেখর তা ভাবেনি। ফ্যাল ফ্যাল করে সে সদা সংগ্রামশীল ও বিপ্লবী আটঘরা অঞ্চল সমিতির প্রধান পটল হালদারের মুখের দিকে তাকিয়ে রইল। আমার তো মনে হয় আটঘরার প্রগতিশীল মেহনতি মানুষের ঐক্য জোরদার করার জন্যই, তাদের বুর্জোয়া বিরোধী চেতনাকে উদ্বুদ্ধ করার জন্যই আপনি ব্যাট হাতে দেখিয়ে দিয়েছেন কি করে শত্রুর মোকাবিলা করতে হয়। আর এর পিছনে ছিল আটঘরার জনগণের সমবেত শুভেচ্ছা ও শত্রুর প্রতি বৈপ্লবিক ঘৃণা, যা সংগ্রামের সঠিক পথে চালিত হওয়ার জন্য মদত দিয়েছিল। ঠিক বলছি কিনা? সত্যশেখর মুহূর্ত বিলম্ব না করে মাথা নেড়ে সম্মতি জানালো। আপনার সেঞ্চুরি যে জনগণকে সঠিক পথ দেখাবে, এটা নিশ্চয়ই আপনি জানতেন। নিশ্চয়ই জানতুম। আপনার সেঞ্চুরি যে প্রগতিশীলদের কবর খুঁড়বে, তা নিশ্চয়ই আপনি জানতেন। অবশ্যই জানতুম। অথচ দেখুন, এরা তথ্যকে বিকৃত করে প্রচার করছে আপনি নাকি বুর্জোয়া সংস্কৃতির অন্যতম ধারক যে রসগোল্লা, শোষক সম্প্রদায়ের লোভ দেখানোর বস্তু যে রসগোল্লা, তাই ভক্ষণ থেকে বঞ্চিত হয়ে নাকি সেদিন সেঞ্চুরি করেছিলেন, শত্রুকে প্রহার করে অতৃপ্তির শোধ নিয়েছিলেন। হতে পারে। সে কি, জনগণের প্রতি নিবিড় ভালোবাসা কি আপনার প্রেরণা ছিল না? আপনি কি বগদিঘির অপপ্রচারকে সমর্থন করবেন? হ্যাঁ, বগদিঘি এই রকম কথা বলছে? সত্যশেখর বিপন্ন হয়ে তাড়াতাড়ি চোখ করল। রসগোল্লা যে আমি মোটেই ভালোবাসি না, পতুবাবু, আপনি কি তা জানেন না? আমি কি করে জানবো? আপনি উচ্ছে ভালোবাসেন না করলা ভালোবাসেন, তা কি আমার জানার কথা? এই সময় চণ্ডী কম্পাউন্ডার ঝুঁকে হরিশ কর্মকারকে বলল, লক্ষ্য করলি? সন্দেশের মতো কি একটা দুবার রিপিট করলো, কিন্তু কেউ নিল না, শুকেই পাতে ফেলে রাখছে। বোধহয় মিষ্টি বেশি হয়ে গেছে। এটা উচ্ছে করলার প্রশ্ন নয় পতুবাবু। অঞ্চল প্রধান চোখ বুজে দুহাত নাড়ল। আপনি রসগোল্লাকে প্রেরণা বলছেন, অথচ উনি রসগোল্লাকেই ভালোবাসেন না, খান না, দেখতে পর্যন্ত পারেন না। আপনি ভুল তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করছেন। পটলদা, তুমি যে বলেছিলে সতুবাবু সেঞ্চুরির জন্য সভা করবে, মিছিল করবে, শতরান স্তম্ভ করবে, সেসবের কি হলো? হরিশ সরল বোকা বোকা মুখ করে জানতে চাইল। হবে, সভা হবে, মিছিলও হবে। সতুবাবু ব্যস্ত মানুষ, সময় যেদিন দিতে পারবেন সেদিনই। সত্যশেখরকে কিছু একটা বলার জন্য হাঁ করতে দেখেই পটল হালদার দ্রুত যোগ করল, জানি জানি আপনি কাজের লোক, তাই তো বিরক্ত করিনি। পটলদা, স্তম্ভটা হাইট কতটা হবে তাই নিয়ে নিয়মিত আলোচনায় বসছি। আপাতত 3 ফুট থেকে 4 ফুটে আমরা উঠেছি। বাড়ির ভিতর থেকে এই সময় একটা চিৎকার ভেসে এলো। আর 2 মিনিট পর মেয়েদের নামতে বলবে, পাত রেডি হচ্ছে। বিষ্টু আর চণ্ডী একসঙ্গে উঠে দাঁড়ালো। পান চিবোতে চিবোতে লোকেরা বেরিয়ে আসছে। বেশ খাইয়েছে, ফ্রাইটা জোর সাটিয়েছি। আমি 13টার বেশি আর টানতে পারলুম না। আরে মিহিদানাটা অত খাচ্ছিলিস কেন বোকা? সর ভাজা আছে জানতিস না? বিরিয়ানিটাই বেস্ট। কি একটা বরফি বলে দিল, মাগো যা বোটকা গন্ধ, অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল। শুনতে শুনতে চণ্ডীর চোখ মুখ কখনো উজ্জ্বল হয়ে উঠছিল, কখনো ছুপসে যাচ্ছিল। কাতর স্বরে সে বলল, পটলদা, পেটের মধ্যে খিদে স্তম্ভটা যে 10 ফুট ছাড়িয়ে গেছে। এবার তো দেখছি মেয়েরা বসবে, ভেতরে গিয়ে হালচাল বুঝে এসো না। বিষ্টু বলল, তুমি হলে গিয়ে অঞ্চল প্রধান, দেখবে না আমাদের? হলামই বা আমরা বগদিঘির। পদু মুখুজ্জের পাকস্থলিতেও মোচড় দিচ্ছে। সে গাম্ভীর্য বজায় রেখে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, যাদের ট্রেন ধরতে হবে তাদের আগে ছেড়ে দেওয়া উচিত। পটল হালদার আমতা আমতা করে বলল,
কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বাড়ির ভিতরে যান, গোপীবাবু ভেতরে আছেন, আর তিনি তো আপনাকে বিলক্ষণই চেনেন। প্রথম খুঁজে সেকেন্ড স্লিপকে থার্ড ম্যানে যেতে বলার মতো বাড়ির দরজার দিকে আঙুল দেখালো। পটল হালদার গুটি গুটি এগোলো। তখন সত্যশেখর খপ করে তার হাত টেনে ধরে বলল, ঢুকেই বাদিকের ঘরে বাবা হরিকাকা বসে আছেন। দেখবেন ফর্সা টেকো গুপো একটা পেঁচামুখো লোকও আছে। লোকটা কখন বিদেয় হবে সেটা কায়দা করে জেনে আসতে হবে। পারবেন? কায়দাই যদি না জানি তাহলে কি অঞ্চল প্রধান হতে পারতুম? নিশ্চিন্ত থাকুন, 2 মিনিটে খাওয়ার ব্যবস্থা আর আপনার খবর। সত্যশেখর তাকিয়ে রইল পটল হালদার বাঁ দিকের ঘরটায় না ঢোকা পর্যন্ত। তখন দোতলা থেকে মেয়েরা আর বাচ্চারা কল কল করে সিঁড়ি দিয়ে নেমে আসছে। কে চেঁচিয়ে বলে উঠল, এখনো রেডি হয়নি, একটু অপেক্ষা করুন, আর 2 মিনিট। দুলু এবং ক্যামেরা হাতে একটি ছেলের সঙ্গে কলাবতী গল্প করতে করতে নামছিল। দূরে কাকাকে দেখে সে মুখের কাছে গরাস ধরে ইশারায় জানতে চাইল খাওয়া হয়েছে কিনা। পেটে হাত রেখে সত্যশেখরের বিষণ্ণ মাথা নাড়া দেখে কলাবতী পিছনে মুখ ঘুরিয়ে বলল, বড়দি, এখনো কাকার খাওয়া হয়নি। এসেছেন বুঝি? হ্যাঁ, মনে হচ্ছে খুবই কষ্ট পাচ্ছে। দাদুর ডায়েট চার্টের এফেক্ট শুরু হয়ে গেছে। আজকাল যা খিদে পায় না কি বলবো। এই যে বললে লুকিয়ে লুকিয়ে তোমরা খাও, খেলেই বা। ইদানিং দাদুর কেমন যেন সন্দেহ হয়েছে আমরা ডায়েট চার্ট ফলো করছি না। মুরারিদাকে প্রায় সাসপেন্ড করে রেখেছেন। বাড়ির বাইরে এক পাও যেতে দেন না। বলরাম দোকান বাজার করে, দাদু নিজের হাতে এখন আমাদের ভোর থেকে রাত পর্যন্ত সামনে বসে খাওয়ান। উহ বর্দি, সে যে কি ভীষণ বোঝাতে পারবো না। এখন রাক্ষসের মতো খিদে হয়েছে। কাকার তো আরো বেশি। আজই বলছিল ফাঁসির খাওয়া খাবো। সিঁড়ির মুখে ভিড় জমে গেছে। পাশের ঘরে দাদুকে দেখতে পেয়ে কলাবতী বড়দিকে বলল, ভিতরে যাবেন? মলয়া একটু ইতস্তত করে বলল, বড্ড গরম লাগছে, আমি বাইরেই থাকি, তুমি দেখা করে এসো বরং। কলাপতি তখন দুলু আর তার ক্যামেরা হাতে বন্ধুটিকে বলল, চলো, মজার ব্যাপার দেখবে, 2 বুড়ো ঝগড়া। মজা? দুলু অবাক হয়ে ঘরের ভিতরে তাকিয়ে বলল, জীবনে এই প্রথম বাবাকে ধমক খেতে দেখছি। ওই দেখো। ফুলকপির বরফি সেম অ্যাজ লেগ লাঞ্চ। ওরা 3জন ঘরের মধ্যে ঢুকে একধারে জড়সড় হয়ে দাঁড়ালো। ক্যামেরার ফ্ল্যাশ বহুবার ঝলসালো, কিন্তু ঘরের কেউ তাতে ভ্রুক্ষেপ করল না। বলেন কি, আমার অ্যাডভাইস আপনি নিলেন না? হরিশঙ্করের গর্জনে গোপী ঘোষ আর একটু কুকড়ে গেলেন। ফুলকপির রোস্ট আর পেস্তার বরফি করেননি? ভাবলুম নতুন একটা কিছু করি, তাই 2টো থেকে 8খানা করে, মানে রোস্ট আর পেস্তাটা বাদ দিয়ে করেছি ফুলকপি বরফি। অসাধারণ, নতুন ব্যাপার। 60 ঘন্টা ফুলকপিগুলো ভিজিয়েছি পোস্ত বাটা জলে, ধুয়ে নিয়ে মাখিয়েছি গোলমরিচ, হিং আর আদা। 11 ঘন্টা ধরে সেদ্ধ করে চটকে মাখন মাখিয়ে 6 ঘন্টা উনুনে শুধু পাক হয়েছে। তারপর খোয়া, ক্ষীর, ছানা, কাঁচা আলু বাটার সঙ্গে মিশিয়ে আবার পাক। তারপর চিনে বাদাম বাটা, চিড়ে বাটা। থাক থাক, আর বলতে হবে না। 2 হাত মাথার ওপর তুললেন হরিশঙ্কর। এটা 8 ঘরের একটা আবিষ্কার। রাজশেখর উদাসীন ভঙ্গিতে প্রথম জজ সাহেবের দিকে তাকিয়ে কথাটা শুরু করে মুখটা সম্পাদকের দিকে ফিরিয়ে এডিটোরিয়ালের জন্য ভালো সাবজেক্ট বলে শেষ করলেন। 8 ঘরের আবিষ্কার মানে তো অখাদ্য। ইস, পেস্তার বরফিটাই খাবো বলে বন্ধুর বাড়িতে কিছুই খেলাম না, শুধু 8টা ফ্রাই আর গোটা 10 করা পাক। ওহ, কি ভুলই করেছি। হরিশঙ্কর কপালে করাঘাত করার জন্য হাত তুলেই নামিয়ে নিলেন পটল হালদারকে দেখে। গোপীবাবু? পটল পিছন থেকে ঝুঁকে গোপী ঘোষের কানে ফিসফিসিয়ে বলল। হরিশঙ্করের ক্রোধ গর্জনে
গোপী ঘোষ নার্ভাস হয়ে পড়েছেন। চমকে পিছন ফিরে পটলকে দেখেই রেগে উঠলেন। গোপীবাবু কি করবে? এ ঘরে অঞ্চল প্রধানের কি দরকার? এখানে শ্রেণী সংগ্রাম চলবে না বলছি। আগে সংগ্রাম নয়, আমাদের খিদে পেয়েছে। পেয়েছে তো বসে পড়ুন। পটল হালদার বসার জায়গার জন্য এধার ওধার তাকাতে লাগলো। জজ সাহেবের পাশের খালি জায়গাটুকু নজর পড়তেই সে এগিয়ে এসে, একটু সরুন তো বলেই জজের পাঞ্জাবির হাতা চটকে লোটানো ধুতির কোচা মারিয়ে সোফায় বসল। জজ সাহেবের গোপের ফাঁক থেকে কোলা ব্যাঙ ডাকার মতো একটা শব্দ বেরিয়ে এলো। পটল হালদার লজ্জিত হয়ে বলল, মাফ করবেন, আমি দেখতে পাইনি, ক্ষমা চাইছি। দেখতে পাননি? কি নাম আপনার? পটল হালদার। কি করেন? আটঘরা অঞ্চল সমিতির প্রধান। আপনি? বিনীতভাবে পটল জানতে চাইল। আমি হাইকোর্টের একজন বিচারপতি। অ বলেই 5 সেকেন্ড পর পটল হালদার স্প্রিংয়ের মতো সিধে হয়ে বসল। তাই বলুন, আপনি সেই জজ যার কথা সতুবাবু বলে দিলেন? কে সতুবাবু? কি বলেছেন? সত্যশেখর সিংহ চেনেন না? আপনাদের হাইকোর্টেরই তো ব্যারিস্টার। আহা, কি ব্যাটটাই না এবার করলেন। 100 রান স্তম্ভ আমি তুলবই। স্যার, আপনাকে গিয়ে উদ্বোধন করতে হবে। না না, কোনো কথা শুনবো না। আটঘরা জনগণ আপনাকে পাবার জন্য ব্যাকুল হয়ে আছে। পটল হালদার জজ সাহেবের উরুতে 2 হাতে তালু রেখে মিনতি জানালো। ওহো, করছেন কি? হ্যাঁ, আপনাকে যেতেই হবে। আমার প্রধানত্বে আটঘরায় কিনা হাইকোর্টের জজ। ভাবতে পারেন কত বড় প্রাপ্তি হবে সেটা। 2 তালু দিয়ে এবার সে উরুক খামচে ধরল। জজ সাহেব রেগে হাত দুটো সরিয়ে দিলেন। আপনি বড্ড বেয়ারা লোক তো। যেতেই হবে, নইলে হাইকোর্টে মিছিল আনবো, ধর্ণা দেব, ঘেরাও করব। 3 মাসের জন্য তাহলে চালান করব। মানে? মানে ঘানি ঘোরানোর ব্যবস্থা করব। হাত সরান। পটল হালদার মাথাটা কাত করে সরু চোখে 8 সেকেন্ড জজ সাহেবের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কেমন বিচারপতি মশাই? জনগণের ইচ্ছাকে। সতুবাবু দেখছি ঠিকই বলেছিল, আপনি প্যাঁচামুখই বটে। কে 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 বলেছে? ঘরের অন্যদিকে তখন হরিশঙ্করের মুখের কাছে মুখ এনে রাজশেখর দাঁত চেপে গজরালেন। আটঘরার আবিষ্কার অখাদ্য। আবিষ্কার কথাটার মানে জানিস? আবিষ্কার হচ্ছে নতুন জিনিস, ইনভেনশন, যা আগে কখনো পৃথিবীতে ছিল না। সুইং বোলিং আর গুগলি কি করে খেলতে হয় প্রথম দেখালো জ্যাক হবস। লেগ গ্লান্স প্রথম দেখালো রঞ্জি। একেই বলে আবিষ্কার। আটঘরার ফুলকপির বরফিও সেম অ্যাজ লেগ গ্লান্স। লোকের পাতে পড়বে আর গন্ডায় গন্ডায় বাউন্ডারি পেরিয়ে যাবে। গোপীবাবু, গোটা কত খড়িকে এনে দিন তো। এক্ষুনি মেয়েদের ব্যাচ বসবে, একেবারে সেখানেই তো। না না, মেয়েদের সঙ্গে বসে নয়, এখানে এক্ষুনি ওকে দিন। আটঘরার আবিষ্কার অখাদ্য কিনা সেটা জজ সাহেব রয়েছেন, এডিটর রয়েছেন, ওদের সামনেই প্রমাণ হয়ে যাক। হ্যাঁ, এদের থেকে যোগ্য ব্যক্তি হাইকোর্টের জজ, কাগজের এডিটর আর কে হতে পারেন? পটল হালদার ছিলে ছেঁড়া ধনুকের মতো দাঁড়িয়ে উঠল। যদি হরিশঙ্করবাবু বলেন অখাদ্য, তাহলে এনারা চেখে দেখবেন। এনারা যদি বলেন সুস্বাদু, তাহলে আমি কথা দিচ্ছি আটঘরা অঞ্চল সমিতি তার এলাকায় প্রতিটি মেহনতি মানুষকে 1 কেজি করে এই আবিষ্কার উপহার দেবে এবং সেই উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পটল মুখ নামিয়ে বলল, স্যার, অনুষ্ঠানে আপনাকে যেতেই হবে। না না, আর আপত্তি করবেন না, এবার রাজি হয়ে যান। আগে তাহলে বলুন, আমাকে প্যাঁচা মুখ কে বলেছে? পটল হালদার ফ্যাকাশে বিব্রত মুখে গোপী ঘোষের দিকে তাকিয়ে দেখলেও তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। কলাবতীরা হাসি চাপছে। রাজশেখর ব্যস্ত হয়ে সম্পাদকের দিকে ঝুঁকে আফ্রিকার সিংহদের কেশর গির সিংহদের থেকে ঝাঁকড়া কিনা জানতে চাইলেন। হরিশঙ্কর নখ খুঁড়তে খুঁড়তে আনমনে বললেন,
পটলবাবু তখন যেন সতুর নাম বললেন বলে মনে হলো। সতুকে ডাকুন তো তাকে। জজ সাহেবের কণ্ঠে এজলাসের স্বর ফুটে উঠল। হরিশঙ্কর টিপ্পনি কাটলেন। আসবে কি? সতু আমার ছেলে, একটু আগেই তাকে দেখেছেন। রাজশেখর কেশর ফোলানো সিংহের মতো তেজি ভঙ্গিতে হরিশঙ্করের দিকে তাকালেন। নিশ্চয়ই সে আসবে। সিঙ্গিবাড়ির ছেলে যখন ভয় পাবে কেন? কালু, ডেকে আনতো কাকাকে। সেই সময় বাইরে থেকে শোনা গেল, দুটো পাত খালি রয়েছে, আর কেউ থাকেন তো পাঠিয়ে দাও। তাই শুনে বিষ্টু আর চণ্ডী একসঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দুজনে চোখ হরিশ আর পতু মুখুজ্জের দিকে। কি দেখলো কে জানে, ওরা দুজন আবার ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। মাত্র দুটো পাত, আমরা চারজন। পটল দাস এই যে গেল। উদ্বোধন ভক্ষণ সেঞ্চুরি দিয়ে। ঘরের মধ্যে তখন ঘোর উত্তেজনা। কাগজের রেকাবিতে মাখা ময়দার মতো দেখতে হরতন আকৃতির পাতলা কয়েক খণ্ড বরফি নিয়ে গোপী ঘোষ দাঁড়িয়ে, মুখে গদগদ ভাব। হরিশঙ্কর দুই আঙুলে চিমটের মতো একটি বরফি সন্তর্পণে তুলে নাকের কাছে এনেই মুখ বিকৃতি করলেন। কয়েক সেকেন্ড রাজশেখরের মুখের দিকে তাকিয়ে থেকে আবার শুকলেন। ঘরের সবাই প্রবল উৎকণ্ঠায় তার মুখভাব লক্ষ্য করে যাচ্ছে। হরিশঙ্করের নাক কুঁচকে রয়েছে, শরীর যেন ঘোলাচ্ছে। হরিবাবু তো বিরোধী পক্ষ, ওনার কাছে আটঘরার আবিষ্কার তো খারাপ লাগবেই। পটল হালদার তার সুবিজ্ঞ সিদ্ধান্ত পেশ করে মিটিমিটি হাসতে লাগলো। তা বটে, নিরপেক্ষ কারুর মতামতই এক্ষেত্রে গ্রাহ্য হওয়া উচিত। কি বলেন জজ সাহেব? সম্পাদক বললেন। তার আর দরকার হবে না। ফুলকপির বরফি খুবই পরিতোষের সঙ্গে চিবোতে চিবোতে হরিশঙ্কর জানালেন। অসাধারণ সত্যি আবিষ্কার। নেহাত একটা নেমন্তন্ন খেয়ে এখানে এসেছি, নইলে। হরিশঙ্কর কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বললেন, নইলে এক্ষুনি খাওয়া সেঞ্চুরি করে দিতাম। অদ্ভুত জিনিস, সত্যি একটা আবিষ্কার। সেঞ্চুরি করা সোজা ব্যাপার নয় হরিশঙ্কর বাবু, সেজন্য প্রেরণা চাই, চাই জনগণের শুভেচ্ছা। সতুবাবু সেঞ্চুরির পেছনে আছে জনগণকে সঠিক পথ দেখাবার ইচ্ছা। তাহলেই সেঞ্চুরি করা যাবে? জজ সাহেব কৌতূহলী হয়ে উঠলেন। নিশ্চয়ই যাবে। বকদিঘি থেকে রটনা হচ্ছে লাঞ্চে রসগোল্লা খেতে না পেরে সতুবাবু নাকি সেই রাগে বেধড়ক ব্যাট চালিয়ে সেঞ্চুরি করেছেন। এটা কি একটা যুক্তি হলো? রাগটা নিশ্চয়ই খুব মহান ছিল। তীর্যক মন্তব্য করলেন হরিশঙ্কর। খিদের চোটে মানুষ অবশ্য অনেক কিছু অবিশ্বাস্য কাজ করে ফেলে। সম্পাদক টিকা যোগ করলেন। পৃথিবীতে বিপ্লবের জন্মই তো খিদে থেকে। পটল হালদারের কণ্ঠ থেকে দৃপ্ত শব্দগুলি বেরিয়ে আসতে না আসতেই দরজার কাছ থেকে কাতর স্বর ভেসে এলো, পটলদা। সবাই চমকে উঠে দেখল চারটি লোক বিষণ্ণ মুখে দাঁড়িয়ে। তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আর একটি ভীত মুখ। পটল হালদার হাত তুলে তাদের অপেক্ষা করতে বলল। বাবা, তুমি ডাকছো আমায়? জড়সড় সত্যশেখরের ক্ষীণ স্বর ঘরে ভেসে এলো। এখানে এসো। সিংহ গর্জনে আহ্বান গেল। মেঝে চোখ রেখে সত্যশেখর এগিয়ে এলো রাজশেখরের সামনে। তার পিছনে কলাবতী এবং মলয়া। জজ সাহেবকে জিভ দেখিয়েছিলে আর্গু করার সময়? সত্যশেখর মাথা হেঁট করে রইল। রাজশেখর কড়া চোখে মলয়ের দিকে তাকালেন। সঙ্গে ক্যামেরা এনেছো নাকি? বিভ্রান্ত মলয়া মাথা নেড়ে বলল, না তো। জজ সাহেবকে প্যাঁচা মুখো বলেছ? চমকে পটল হালদারের দিকে তাকালো সত্যশেখর। পটল কুকড়ে গেল। পাংশু মুখটা ফিরিয়ে এসে দরজায় তাকানো চারজনের দিকে অসহায় চোখ রাখল। হ্যাঁ। সত্যশেখর ঢোকিলে কাদো কাদো মুখে জজ সাহেবের দিকে তাকিয়ে বলল। রাজশেখর গর্ব ভরে হরিশঙ্করের দিকে এমন ভাবে ভ্রু তুললেন যেন বলতে চান একেই বলে সিংহ। কিন্তু জজ সাহেবের মোটেই প্যাঁচার মতো মুখ নয়। এখনো ওনাকে বাংলা ফিল্মের নায়কের ভূমিকায় নামানো যায়। তোমার অবজারভেশন যে এত খারাপ আমি জানতুম না। কি করে যে আইন নিয়ে। যাকে জজ সাহেব,
আপনি যা শাস্তি দিতে চান দিন। জজ সাহেব বিমূঢ় হয়ে আমতা আমতা শুরু করলেন। ব্যাপারটা যে এই পর্যায়ে আসবে বুঝতে পারেননি। রুমালে ঘন ঘন মুখ মুছতে লাগলেন। গলা খাকারি দিয়ে হরিশঙ্কর বললেন, শাস্তি কেন? এই সত্যবাদিতার জন্য সত্যশেখরকে তো তারিফ করা উচিত। ঠিক ঠিক। জজ সাহেব যেন অকুলে কুল পেলেন। শাস্তি নয়, বরং অভিনন্দন জানানোই ভালো। মানপত্র দেওয়া যেতে পারে। পটল হালদারের মুখে স্বাভাবিক রং ও কণ্ঠস্বরের উদ্দীপনা ফিরে এসেছে। আটঘরা বগদিঘি বাৎসরিক ক্রিকেট ম্যাচ এত বছর ধরে চলছে, কিন্তু সত্যশেখর ছাড়া কেউই আজ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেনি। হরিশঙ্কর যেন বগদিঘির নয়, আটঘরার লোক এমনভাবে কথাগুলো বললেন। আমার মনে হয় এই প্রথম এবং একমাত্র কৃতিত্বকে যথার্থ সম্মান দেওয়া হবে যদি আটঘরার আবিষ্কার ফুলকপির বরফি দিয়ে প্রথম সেঞ্চুরি করার সুযোগটাও সত্যশেখরকে দেওয়া হয়। এই সুস্বাদু আবিষ্কারের জন্য ব্যাপক পাবলিসিটিও তো দরকার। সম্পাদকের দিকে তাকিয়ে হরিশঙ্কর মাথা দোলালেন। সম্পাদকের মাথাও দুলে উঠল সায় দিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই, স্পেশাল স্টোরি করা উচিত। আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে। দরজার কাছ থেকে কথাগুলো ভেসে এলো। পাক, আর একটা সংগ্রাম সামনে। আটঘরের আবিষ্কারের উদ্বোধন ভক্ষণ হবে সেঞ্চুরি দিয়ে, আর সতুবাবুর থেকে সুযোগ্য কেই বা আছেন এই কাজের জন্য। উফ, দুটো স্তম্ভ করতে হবে। স্যার, আপনাকে কিন্তু দুটোরই। না না, কোনো আপত্তি শুনবো না। সত্যশেখর বলল, বাবা, এসব খাওয়া কি উচিত হবে? ডায়েট চার্টে তো বরফি নেই। রাজশেখর একটু ভেবে গম্ভীর হয়ে বললেন, আটঘরা বা সিঙ্গিবাড়িরই নয়, তোমার নিজের সম্মানও বিপন্ন। জিভ দেখিয়ে প্যাঁচা মুখ বলে যে গোলমাল পাকিয়েছ, তাতে সেঞ্চুরি না করলে। হরিশঙ্করের দিকে তাকিয়ে কথা শেষ করলেন। মুখ দেখানো যাবে না। আমি কি বরফি এখানেই আনতে বলবো? গোপী ঘোষ জজ সাহেবকেই প্রশ্ন করলেন। তাই বলুন। চিরেতা ত্রিফলা থানকুনি হলো গিয়ে নেট প্র্যাকটিস। সত্যশেখরের মুখ ইতিমধ্যে স্বাভাবিক হয়ে এসেছে। শুধু তাই নয়, একটু ঔজ্জ্বল্যও যেন ফুটে উঠেছে। ঘাড় ফিরিয়ে কলাবতীর দিকে তাকালো, তারপর মলয়ার দিকে। তখন জিভটা ঠোঁটের বাইরে একটু বেরিয়ে এসেছিল। জজ সাহেব সেটা লক্ষ্য করে গম্ভীর হলেন। পটলদা, উনি একা একা সেঞ্চুরি করবেন কি করে? হরিশ মরিয়া হয়ে শেষ চেষ্টা করল। বল করবে কে, ফিল্ড করবে কে? নো বল কিংবা ওয়াইড হলে ডাকবে কে? অন্তত জনাচারিক যদি মাঠে না থাকে। ঠিক কথা, তোমরাও তাহলে শত্রুর সঙ্গে নেমে পড়ো। রাজশেখর চারজনকে ঘরের মধ্যে আসার জন্য হাত নাড়লেন। ব্যাট তো দুজনে করবে, তাহলে আর একজন? জজ সাহেব সারা ঘরে চোখ বোলালেন। আমি হব কাকার পার্টনার। কলাবতী এগিয়ে এলো। আসল লোককেই ঠিক করা হলো না, স্কোরার গুনবে কে? মিনিট দুয়েক বাদানুবাদ চলল। অবশেষে মলয়া বলল, আমি স্কোরার হব। স্কুলে অঙ্কের টিচার না এলে আমি ক্লাস নেই। যোগ বিয়োগে কোনো অসুবিধা হয় না, অবশ্য কেউ যদি আপত্তি তোলেন। মলয়া কথা শেষ করল সত্যশেখরের দিকে আর চোখে তাকিয়ে। মলয়ায় স্কোরার নিযুক্ত হলো পটল হালদারের আপত্তি সত্ত্বেও, কেননা জজ সাহেব বা সম্পাদক ছাড়া রাজশেখরও মলয়ার পক্ষে সায় দেন। কলাবতী ফিসফিস করে বলল, কাকা, বরদিকে কি সুন্দর দেখাচ্ছে। সত্যশেখর গলা একটু চড়িয়ে বলল, সিঙ্গিদের জব্দ করার ব্যবস্থা হলেই কেউ কেউ সুন্দর হয়ে যায় মজা দেখব বলে, কিন্তু শেষ পর্যন্ত তা দেখতে দেব না। হঠাৎ সারা ঘরে একটা হালকা কিম্ভূত ধরনের দুর্গন্ধের সঞ্চার হলো। গোপী ঘোষ ঘরে ঢুকলেন। তার পিছনে দুটি লোকের কাঁধে ট্রে ভর্তি বরফি। ট্রে দুটি তারা টেবিলে রেখে চলে গেল। সারা ঘরের চোখ ট্রের ওপর। গন্ধ কিসের? জজ সাহেব রুমাল দিয়ে নাক মুছলেন। আগে গোলাপ জলের। গোপী ঘোষ এক গাল হাসলেন। হুম। সম্পাদক পকেট থেকে রুমাল বার করলেন। শুধু গোলাপ জল নয়, আরও কিছু যেন। বলুন তো কিসের? প্রশ্নটা জজ সাহেবকে।
বোকা পাঠার। তাই কি? সম্পাদক পতু মুখুজ্জের দিকে তাকালেন। মনে হচ্ছে গোবর পচানো ষাঁড়ের। পটল নড়ে চড়ে বসল। ডান হাতের মুঠি এক গজ উপর থেকে নামিয়ে বাম তালুতে সশব্দে রাখল। এসব অপপ্রচার। আমি তো গোলাপ জলের ছাড়া অন্য কোনো গন্ধ পাচ্ছি না। কিন্তু জজ সাহেব পেয়েছেন। পতু হুঙ্কার দিল। পটলের মুখ শুকিয়ে গেল। বোধহয় একটু ভেপসে গন্ধ হয়েছে। গোপী ঘোষ কাচু মাচু হয়ে জানালেন, আমি দেখেছি কেউ খাচ্ছিল না, সবাই পাতে ফেলে রাখছিল। চণ্ডী কম্পাউন্ডার একটা গূঢ় রহস্য ফাঁস করার মতো ফিসফিস স্বরে বলল, চণ্ডী। পটল হালদার দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণ করল। মনে রাখিস, তুই আট ঘরার লোক। এটা আট ঘরার আবিষ্কার। চণ্ডীর ফ্যাকাশে মুখে ভয় ছড়িয়ে গেল। বিভ্রান্তের মতো বলল, আমি তো বলিনি বরফি খাচ্ছিল না। নিশ্চয়ই খেয়েছে, আলবাত খেয়েছে। হরিশঙ্কর মুচকি হেসে বললেন, চণ্ডী হয়তো ভুল দেখেছে, আলবাত খেয়েছে। রাজু তো বলল রান্না এক জিনিস আর খাওয়া আর এক জিনিস। রান্নার পর্ব তো হয়েই গেছে, এবার খাওয়ার পর্ব আমরা দেখব। সবাই তো শুনেছেনই, রাজু বলছে এটা আবিষ্কার, এডিটোরিয়াল লেখার সাবজেক্ট। ভালো কথা, খাওয়ার ব্যাপারটা নাকি সিংহীরাই ভালো বোঝে। হবেও বা, এক্ষুনি তা প্রমাণ হয়ে যাবে। কথাটা কিভাবে যেন ছড়িয়ে পড়েছিল। দরজার কাছে ভিড় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। জানলা ভরে গেছে উকি দেওয়া মুখে। যারা পরিবেশন করছিল তাদের কয়েকজনকে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে। দুলু দুহাত ছড়িয়ে ভিড় ঠেলতে ঠেলতে বলল, আপনারা কেউ ঘরের মধ্যে ঢুকবেন না, তাহলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। দুলুর বন্ধু ইতিমধ্যে কয়েকটা ছবি তুলে ফেলেছে। টেবিলের ধারে কলাবতী আর সত্যশেখর দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছে। কাকা পারবে তো? ঠোঁট বেঁকিয়ে সত্যশেখর তাচ্ছিল্যের হাসি হাসল। কালমেঘের থেকেও খারাপ লাগবে কি? গ্যাদাল পাতা, ব্রাহ্মী শাক, চিরতা, ত্রিফলা, থানকুনি, এইসব হলো গিয়ে নেট প্র্যাকটিস। তুই শুধু মেডেন ওভার দিয়ে যাবি আর নজর রাখবি মলয়ার দিকে। মনে হচ্ছে স্কোরে গোলমাল করবে। সাইলেন্স, সাইলেন্স! জজ সাহেবের প্রচণ্ড স্বর গম গম করে উঠতেই ঘরটা স্তব্ধ হয়ে গেল। হরিশঙ্কর বাবুকে অনুরোধ করছি এই ভক্ষণ ম্যাচের রুলস সম্পর্কে আমাদের অবহিত করতে। খুবই সরল আইন। হরিশঙ্করকে সিরিয়াস হতে দেখা গেল। বকদিঘির বিষ্ণু মিশিচি 6টা বরফি তুলে দেবে আটঘরা সত্যশেখরের হাতে। হরিশ দেখবে বরফিগুলো আস্ত না ভাঙা ঠিকমতো মুখের মধ্যে গেল কিনা, বা মুখ থেকে ফেলে দেওয়া হলো কিনা, খেতে অযথা দেরি করা হচ্ছে কিনা। মলয়া গুনবে কটা খাওয়া হলো। সময় রাখবেন গোপী বাবু। জলপান বিরতির ব্যাপারটা খুবই ভাইটাল। সারা দিনে 3 বার মাঠে জল আসে, তাছাড়া লাঞ্চ অ্যান্ড টি আছে এখানে, তাই 5 বার জল দেওয়া যাবে। আর 10 মিনিট আর 5 মিনিটের দুটো ব্রেক। মিসিজির পর পতু বরফি দেবে কালুকে, মানে কলাবতীকে। ঘরের সকলের দিকে চোখ বুলিয়ে হরিশঙ্কর অনুমোদন প্রত্যাশা করলেন। অনেকেই মাথা নাড়িয়ে তাকে সমর্থন জানালো। এখানে কি আউট নেই? জানলার বাইরে থেকে অজানা কণ্ঠস্বরে প্রশ্ন এলো। নিশ্চয়ই আছে। এদের মধ্যে কেউ খাওয়ায় নিবৃত হলে আধ ঘরার অন্য কেউ নামবে। এই তো চণ্ডী রয়েছে, পটল বাবু রয়েছেন। হরিশঙ্করের আঙুল পটল হালদারের দিকে উঁচিয়ে রইল। হ্যাঁ, আমি? পটল হালদার বরফি স্তূপের দিকে সভয়ে তাকিয়ে বলল, আমি তো ক্রিকেট কখনো খেলিনি। খেলেননি ঠিক কথা, কিন্তু কখনো কি কিছু খাননি? ডাল ভাত তরকারি মাছ এইসব? জজ সাহেব তার বিপুল গোফের ভেতর থেকে একটা মুচকি হাসি বার করলেন। তা খেয়েছি, কিন্তু তাতে তো এমন গন্ধ। মানে এটা নতুন জিনিস তো, সমিতির নির্দেশ না পেলে। পটলদা, এটা সংগ্রাম, ঝাঁপিয়ে পড়ো। চণ্ডীর আবেদন পটল হালদারকে বিচলিত করার আগেই রাজশেখর জলদ কণ্ঠে বললেন, থাক, আমি তো আছি। চণ্ডী বিড়বিড় করল। শোনার জন্য বিষ্টু মিশির গলা বাড়িয়ে দিল। কি বললি? দুর্গন্ধ?
এমন আবিষ্কার কি কেউ বিয়ে বাড়িতে খাইয়ে বউনি করে? গোলাপ জল ঢেলে গন্ধ চাপতে গিয়েই কেস খারাপ করে ফেলেছে। ওদিকে পাতে এতক্ষণ বিরিয়ানি নিশ্চয়ই এসে গেছে। ব্যাচটা উঠলেই বসে পড়ব। আমাকে সঙ্গে নিয়ে যাস ভাই। মেলবোর্ন টাই টেস্টের মতো এক্সাইটিং। হঠাৎ নির্ঘোষ শোনা গেল হরিশের গলায়, প্লে। নাক কুচকে বিষ্টু গুনে গুনে 6টা বরফি ট্রে থেকে তুলে বাড়িয়ে ধরল। সত্যশেখর 6টাই খপ করে তুলে নিয়ে মুখে পুড়ে কোত করে গিলে ফেলল। সবিস্ময়ে হর্ষধ্বনি উঠল দরজায় জানলায়। ছক্কা! প্রথম ওভারেই ছক্কা! জনগণ আপনার সাথে আছে, সতুবাবু চালিয়ে যান। পটল হালদার প্রবল উদ্দীপনায় তার পাশের উড়ুতেই চাপড় মারল। আবার আপনি? আর হবে না স্যার, কিন্তু আপনাকে আমি 8 ঘোড়ায় নিয়ে যাবই। কলাপতি অবাক হয়ে কাকার মুখের দিকে তাকিয়ে। সত্যশেখর তাচ্ছিল্যে ঠোঁট বেঁকিয়ে বলল, বাটা নিম পাতা এর থেকেও কুইক কিলতে পারি। এবার পতু মুখুজ্জের পালা। মুখ বিকৃতি করে সে 6টা বরফি তুলল। কলাবতী প্রত্যেকটা থেকে সামান্য ভেঙে মুখে দিয়ে হাত নেড়ে জানালো আর খাবে না। মেডেন দিল, খুব চালাক মেয়ে তো। সম্পাদক ফিসফিস করে জজ সাহেবকে বললেন। হরিশঙ্করের মুখে মৃদু হাসি ভেসে বেড়াচ্ছে। আপন মনে বললেন, দেখা যাক। 7 মিনিট পর দেখা গেল সত্যশেখর 7টি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি গিলে হাফ সেঞ্চুরির দরজায় পৌঁছে গেছে। স্টাইল দেখাতে ছুঁড়ে মুখের মধ্যে পাঠাতে গিয়ে 2টো বরফি ঠোঁটে লেগে মাটিতে পড়ে না গেলে সে 48-এ পৌঁছে যেত। কলাবতী এখনো স্কোর করেনি। দারুণ চালাচ্ছে তো আপনার ছেলে। জজ সাহেব ঝুঁকে রাজশেখরকে বললেন, মনে হচ্ছে সেঞ্চুরি করবে। মনে হচ্ছে মানে? পটল হালদার সোফা থেকে এক বিঘত উঠে 2 মুঠো ঝাঁকিয়ে বলল, 2টো স্তম্ভের আবরণ আপনাকে উন্মোচন করতে হবে। সতুবাবু, এগিয়ে চলুন। স্কোর 50 পার হতেই তুমুল হাততালির কোলাহলের এবং ঘন ঘন ক্যামেরার আলোর ঝলসানির মাঝে বাইরে শোনা গেল, ওরে বরকে ছাদনাতলায় নিয়ে আয়। গোপীবাবুকে তো এবার যেতে হবে, সম্পাদক বললেন। বাইরে সানাই বেজে উঠল। অসম্ভব, 8 ঘোড়ার প্রেস্টিজ এখন কঠিন সংকটে। চণ্ডী ফিসফিস করল, হ্যাঁ রে, মনে হলো ওদিকে যেন পান আনতে বলল। এবার তো রেডি হতে হয়। বিষ্টু ঝুঁকে হরিশের কানে কানে বলল, নতুন ব্যাচ বসবে, তাড়াতাড়ি শেষ করে না দিলে। হরিশ বলল, 3টে দিয়ে ওভার করুন, আর পতু মুখুজ্জে যেন টের না পায়। কলাপতি তার কাকাকে তখন বলল, স্কোরিং রেট খুব ফাস্ট হচ্ছে, এবার গোটা কতক মেডেন দাও। তাহলে ওরা মাথায় চড়ে বসবে। এই বলে সত্যশেখর তার জিভ ইঞ্চি 3 বার করে মলয়ের দিকে ঘুরে তাকালো। মলয়ার চোখ কটমট হয়ে উঠতেই জজ সাহেব স্মিত হেসে বললেন, পারমিসিবল। 50 হয়ে গেছে তো, তবে সেঞ্চুরির পর উনি আর একবার মাত্র দেখাতে পারবেন। এরপর প্রবল উত্তেজনা আর চিৎকারের মধ্যে দিয়ে স্কোর 60 থেকে 70-এর কোঠায় উঠল। সত্যশেখরকে অবশ্য এর মধ্যে কয়েকবার বিস্মিত হয়ে বিষ্টুর দিকে তাকাতে দেখা গেছিল। 76 থেকে 82-তে পৌঁছতেই সম্পাদক বলে উঠলেন, উফ, এই যে মেলবোর্ন টাই টেস্টের মতো এক্সাইটিং লাগছে। রাজশেখর আর চোখে হরিশঙ্করের দিকে তাকিয়ে গলা খাকারি দিলেন। হরিশঙ্করের গম্ভীর মুখ আরো গম্ভীর হল। 99। পটল হালদার 2 হাত বাড়িয়ে সত্যশেখরের দিকে ছুটে যাচ্ছিল। জজ সাহেব তার কাছা টেনে ধরলেন। এখনো শেষ হয়নি, একটা বাকি রয়েছে যে। পটল হালদার সোফায় ফিরে এলো কাছাটা জজ সাহেবের মুঠো থেকে ছাড়াতে না পেরে। আপনি যাবেন তো? জোড়া স্তম্ভ। যাব, সুস্থির হয়ে বসুন তো। পতু মুখুজ্জে খুঁতখুঁতে গলায় হরিশ কর্মকারকে বলল, ঠিক মতো দেখেছ তো? 60 থেকে স্কোরটা বড্ড ফার্স্ট উঠল যেন। উঠবেই তো, চোখ মানে স্টমাকটা সেট হয়ে গেছে তো। 99।
জজ সাহেব রুমালে কপাল মুছলেন, ঠোঁট চাটলেন। সম্পাদক হাতছাড়ি দিয়ে দুলুর বন্ধুকে ডেকে বললেন, সেঞ্চুরি করছে, সবে মুখের মধ্যে দিয়েছে এমন একটা ছবি চাই, এক্সক্লুসিভ। সত্যশেখর একটা বরফি পতুর হাত থেকে তুলে কি ভেবে আর একটা তুলল। পেটে হাত বুলিয়ে ঘরের চারপাশে তাকিয়ে হাসল। তারপর একসঙ্গে কপাত করে মুখে পুরে ঢোকিলে বিরাট হাঁ করে মুখের মধ্যে পুরে ভিতরটা দেখালো। ক্যামেরার আলো ঝলসালো বারবার। এরপর ঘরের মধ্যে কি হুলুস্থুলু কাণ্ড ঘটলো তা বর্ণনা করা সম্ভব নয়। সর্বাগ্রে হরিশ, বিষ্টু আর চণ্ডী খ্যাপা সারের মতো ভিড় ঠেলে ঘর থেকে ছুটে বেরিয়ে গেছিল। পটলের কাছা জজ সাহেবকে দুহাতে টেনে রাখতে হয়েছিল। সম্পাদক গোপী ঘোষকে আগামীকাল সকালে রেডি থাকতে বললেন। চিফ রিপোর্টার আসবে ইন্টারভিউ করতে। পতু বারবার মলয়াকে জিজ্ঞেস করছিল ঠিকমতো গোনা হয়েছে কিনা। রাজশেখরের চোখ দিয়ে শুধু কয়েক ফোঁটা জল ঝরেছিল। জজ সাহেব রুমালটা এগিয়ে দিতে তিনি ধন্যবাদ জানিয়ে সেটি নিয়ে চোখ মোছেন আর বলেন, আশা করি ওর জিভ বার করা মার্জনা করবেন। জজ সাহেব জিভ কেটে বললেন, কি যে বলেন, এত বড় গুণী আমি জানতাম না। নিশ্চয়ই জিভ দেখাবে, কিন্তু আপনি কি সিরিয়াসলি মনে করেন সিনেমার নায়ক হওয়ার মতো? রাজশেখর ততক্ষণে হরিশঙ্করের দিকে তাকিয়ে হাসছেন। রাজু, তোর ছেলে পারলো কি করে বলতো? সত্যি বলছি, এমন উৎকট গন্ধওয়ালা জিনিস আমি জীবনে দেখিনি। সিঙ্গিবাড়ির ছেলে তো, বংশের মান রাখতে। না না, ভুল বলছেন। আটঘরার জনগণের নিবিড় প্রেরণা, জনগণকে সঠিক পথ দেখাবার। বাড়ি ফেরার সময় রাজশেখর ট্রাফিকে লাল আলো দেখে গাড়ি থামাতেই কলাবতী বলল, দাদু, সেঞ্চুরির জন্য আমাদের কোনো উপহার দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই, কি চাই তোদের? পাশে একটা সবুজ অ্যাম্বাসেডর এসে থামল। রাজশেখর মুখ ফিরিয়ে তাকালেন। তোমার ডায়েট চার্ট এবার বন্ধ হোক। আমি তো ভাবছিলাম কাল থেকে চাটে আরো কয়েকটা। চাট না বন্ধ করলে কাল থেকে আমি আর কাকা অনশন শুরু। বলতে বলতে কলাবতী পিছনের সিটের দিকে মুখ ঘুরিয়ে দেখলেও সত্যশেখর জিভ বার করেছে, আর পাশের গাড়ির জানলা দিয়ে বড়দি গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে। এতক্ষণ শুনছিলেন মতি নন্দীর লেখা কলাবতী সিরিজের দ্বিতীয় গল্প কলাবতীতে ডায়েট চার্ট। কেমন লাগলো গল্প শোনার অপেক্ষায় থাকবো, এবং পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।